আজকে যদি কালা জাদু করে লোককে মেরে ফেলা যেত না, বর্ডারে ডিফেন্স থাকতো না, পাকিস্তান আর ইন্ডিয়াতে কালা জাদু দিয়ে লড়াই চলতো। আর কালা জাদুতে কাউকে খুন করা তো আরও সহজ, প্রুফ থাকে না, এভিডেন্স থাকে না, মেরে দাও। খুদকে ভয় আমরা কেন পাই? ধরো হয়েছে তো, যে মেয়েটা হয়ে মারা গেল তার গুলো আজ অব্দি জীবিত ঘুরে বেড়াচ্ছে, শাস্তি পায়নি। তুমি ওই বাড়িতে যাচ্ছ, তোমাকে মেরে ফেলবে? তুমি তো করনি তাকে। তুই পুতুলের গায়ে পিন ফোটা, তুই আমার চুল নিয়ে যা ইচ্ছে কর, তুই দূর থেকে মারতে হবে, আমি কাছে যাবো না। সত্য কোনটা? সত্যর মানে কি রিপন? সত্যর মানে তুমি যেটাকে বিলিভ করো সেটাই তোমাকে সত্য। আমি তোমাকে বলি শিব নেই, দুর্গা নেই, পার্বতী নেই, তুই মানবে? কেন না তুমি সেটাকে বিলিভ করো। একদমই। তুমি যদি আজকে আমাকে বলো অমুক আছে, তমসুক আছে, ওটা আছে, আল্লাহ ঈশ্বর গড আছে, আমি কি মেনে নেবো? মানবো না। এইটাকেই বলা হচ্ছে সত্যের ডেফিনেশন। ধরো আঙুল এখানে টানছো, টেনে এরকমভাবে নামাচ্ছো, তাহলে কিন্তু এইখান থেকে ধরো তখন বুড়ো আঙুল টাচ হচ্ছে না, প্রথমে এই কটা আঙুল টাচ হয়েছে। তোমার ওই ভিডিওতে হাতের ছাপ নিয়ে তুমি একটা পুরো মাপ দেখাচ্ছিলে, যদি কারোর একটা হাতের ছাপ হয় এরকম মাপ হবে, ওটা কি সত্যি কোনো হাতের ছাপ ছিল না পুরো বানানো ছিল? হাতেরই ছাপ ছিল। রাতের বেলা আমি আর আমার ওয়াইফ যখন ঘুমাচ্ছি, একটাই ঘরে আমরা শুয়েছিলাম, বিকজ আরেকটা যেটা ঘর ছিল সেটা খুবই ছোট। তো রাত তখন 2:30 বাজে হবে হয়তো। হঠাৎ দেখছি আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম আমার খুব পাতলা, ঘুমটা আমার হঠাৎ করে ভেঙে গেল। দেখছি ঘরের লাইটটা জ্বলছে এবং বাবা মা কোথায় উঠে চলে যাচ্ছে, দুটো মেয়ে তার আগে চলে গেছে। আমাদের পুলিশে তাড়া করেছিল। আমি এতটুকু জানি, আহমেদাবাদে অ্যারেস্ট করলে আমি ছাড়া পাবো না, মোদির এলাকা ভাই। আর যদি শোনে দিদির এলাকা থেকে গেছি, আমাকে ছাড়বে না। দুজন বেরিয়ে এলো, দুজনের হাতে বড় বড় লাঠি। আমি দেখেছি একমাত্র জিনিসটা, শোনো ইয়াও, আরে মারুঙ্গা নেই ইয়াও, তখন বলছে। আর ওরা যখন বলেছে না যে মারুঙ্গা নেই, তখন আমার পাটা না দাঁড়িয়ে গেছে ওইখানে, জানো তো। সাহিল তখন ছোটা শুরু করে দিয়েছে অলরেডি, বলছে ভাগো, রুকো মাত। আর আমরা তো প্রফেশনাল ট্রেন্ড, আমরা রানার নই যে একটা পুলিশের সাথে পেরে যাব। বেঙ্গল পুলিশ হলে আলাদা। আমার গায়ে একটাও হাত তোলেনি, ঠিক আছে? আমি চুপচাপ বসে আছি। যেই হাত তুলতে যাবে, জানালা স্যার একটা কথা আমি বলছি শুনুন, এদের কোনো দোষ নেই, এদেরকে মারবেন না, আপনি টর্চার করলে আমার উপর করুন। তখন ডাইরেক্ট মেশিন বার করেছে। আমি মেশিনের সামনে গিয়ে দাঁড়িয়েছি, মেশিনটা বুকে ঠেকে দিয়েছি, তাহলে আমাকে মেরে দিন। আমি দেখছো ড্রাঙ্ক, চাল কিন্তু চালিয়ে দিতে পারে। কেমন আছেন? অভ্যাসটা বদলানো না। আচ্ছা কেমন বলো? চলে যাচ্ছে। তুমি কেমন আছো? হেভি ভালো। তোমাকে দেখলে না আমার শুধু হাসি, মানে মন থেকে হাসি আসে। হয় না অনেক মানুষকে দেখলে এই ফিলিংসটা ভালো হয়, কিন্তু তোমার কমেডি করি তো আমি। অ্যাকচুয়ালি কমেডি না, মানে তোমার কথাবার্তাগুলোর মধ্যে এমন কিছু ভাব থাকে বা ভাব ভঙ্গিমা থাকে, এটা বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। আমরা বাকি কথা বলার আগে তোমার লুকের সাথে যাই। লাস্ট যে পডকাস্টটি করে গেছো আমাদের, এই লুক দিয়ে শুরু করবে? হ্যাঁ, লুক দিয়ে শুরু করার কারণটা হচ্ছে তোমাকে লাস্ট আমার ছেলেমেয়েগুলো সবাই ক্লিন সেভে দেখেছে আমাদের পডকাস্ট, বেসিক্যালি আমাদের এখানে। তারপর থেকে লুক চেঞ্জ হয়েছে, মুজটা বেশ বড় হচ্ছে। মানে এই কারণটা কি, মানে কী কারণ এই মুজ বড় রাখার, এই লুক আসার? জল দিচ্ছি, খেতিবাড়ি করছি। আমার বাড়িতে তো বলি তো একটা দুধের ক্যান ধরিয়ে দেবো হাতে, গয়লার সাথে কোনো তফাৎ থাকবে না, পুরোপুরি গয়লা। লাগছে, খারাপও লাগছে না? একটু গামছা আমাদের যদি বেঁধে নাও লাগবে। সবার আগে আমার বাড়িতে দুধ দিয়েছে। একদম। বলো তুমি আজকে কিসের দুধ খাবে, বাঘের না গরুর? সেটা আমরা পডকাস্টের মধ্যেই বলবো, মানে পুরো আড্ডার মধ্যেই থাকবে। তুমি কার দুধ বেচবে, আমরা কার দুধ খাবো, ঠিক আছে? টিএলবি বেচলে তো বাঘেরই বেচবে। তোমার লাস্ট একটা এপিসোড খুব ভাইরাল গেছে, দু একটা ছোটোখাটো মানে তোমার সাথে ইনসিডেন্টও ঘটেছে, যেটা তোমার সাথে কথার আগে এর আগে জানতে পারলাম। মানে এর আগে যেটা আলোচনা হচ্ছিল আমাদের, সেই আহমেদাবাদের ব্যাপারটা। অ্যাকচুয়ালি তুমি কি ওখানে গিয়ে ভূত দেখেছিলে? দেখো, টিএলবি যে কোথাও গিয়ে ভূত দেখবে না এটা তো তুমি জানো। আর আমি এটাও বলেছি যে যেদিন ভূত দেখতে পাবো সেদিন আমি চ্যানেলটা ছেড়ে দেবো, বয়কট করে দেবো। একদম। তাহলে আহমেদাবাদে পরে আরও 4-5টা ভিডিও বেরিয়ে গেছে, আমার দেখোনি? তা আমি নিশ্চয়ই দেখিনি। আচ্ছা, আমি তো বলেইছি ওটাই লাস্ট ভিডিও হবে। কি ঝামেলা আটকে গেছিলে, মানে ঝামেলা মানে মোটামুটি ওখানকার বর্ণনাটা যদি দাও। ব্যাপারটা হচ্ছে উইদাউট পারমিশন গেছিলাম। ওকে। আর যেহেতু বুঝতেই পারছো ক্র্যাশ এরিয়া, যতদিন না, হ্যাঁ, একটা ইনভেস্টিগেশন চলছে অলরেডি ওখানে, সেই কারণে পুরো জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। আমি যতটুকু বুঝেছিলাম দিনের আলোয় গিয়ে, ওখানে কম করে হলেও মানে 30 থেকে 40টা পুলিশের টিম অল টাইমের জন্য ওখানে তায়নাত থাকে। হ্যাঁ, তায়নাত থাকে, যেহেতু তোমার চলছে, মানে তোমার ইনকোয়ারিগুলো চলছে। ইয়েস। ওকে। তো আমি ওখানে আমার এক পরিচিত, বলবো না, পরিচয় করেছিলাম আলাদা করে।
তো সাহিল ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়। সাহিল ভাই প্রথম আমেদাবাদে ভিডিওটা বানায়, তো আমি দেখেছিলাম। তো আমাকে অনেকজন, সাহিল ভাই ভিডিও বানানোর আগের থেকে, যেদিন থেকে ক্র্যাশ হয়েছে তার ঠিক এক সপ্তাহের মধ্যে থেকে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিলো ওখানে যাওয়ার জন্য। যে ওখানে লোক যেতে ভয় পাচ্ছে, ওর পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছে, কারণ অতগুলো, মানে কি বলবো, মানুষের এটা তো তুমি জানো আশা করি, একদম, একদম, প্লেন ক্র্যাশে কেউ বাঁচে না। একদম। তো দাদা প্লিজ এসে কভার করো। অনেক রিকোয়েস্ট এসেছিলো, অনেক। দাদা নেক্সট আমেদাবাদটা কবে হচ্ছে, ডাইরেক্ট এরকমও বলেছে। তো আমি বললাম, তাহলে করা যাক। তো এবার ব্যাপার হচ্ছে, আমি যে সমস্ত জায়গায় যাই ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে, আমি সবসময় বাইরে গেলে, দেখো বাইরে গেলে না বিজ্ঞান মঞ্চে কোনো জারিজুরি খাটে না, কারণ বিজ্ঞান মঞ্চ উম, সরকারি কোনো সংস্থা নয় কিন্তু, না। এটা তো জানো আশা করি। তো এবার এএসআই ফেএসআই হলে আলাদা ব্যাপার ছিল, ওটা একটা সেন্ট্রালের ব্যাপার ছিল। যেহেতু বিজ্ঞান মঞ্চ সরকারের মানে কোনো ইয়েতেই পড়ে না, সে কারণে আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই তখন আমি অ্যাকচুয়ালি লোকাল সাপোর্টটা পাওয়ার খুব চেষ্টা করি। স্বাভাবিক সেটা। হ্যাঁ, যাতে থানায় ধরে নিয়ে গেলে যাতে ছাড়ানো হতো, আর- কেউ যেতে পারে। একদম, একদম বেঁচে আসতে লোকাল পারে। সাপোর্টটা আমি বরাবরই চেষ্টা করি, ডাইরেক্ট গিয়ে ওরকম দুমদাম ঢুকে যাই না। আর আমি স্পটে গেলে সবার আগে দিনের ভিডিওটা বানানোর খুব চেষ্টা করি এই জন্যই, কারণ এক তো হচ্ছে আমার দর্শকরা রাতে কিছু ওইটুকু আলোর মারফত অত বড় জায়গা বুঝতে পারবে না। কাজে যদি দিনটা দেখিয়ে দিই, পরে যখন রাতে ঢুকবো, আলো না জ্বালিয়ে ঢুকলেও তার Relate একটা, হবে। হ্যাঁ, তার একটা গ্রাফ করতে পারবে কোন Yeah. জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, একদম, একদম। রিয়েল ম্যাপটা সে পাবে। প্লাস আমার নিজেরও একটা হেল্প হয়, কারণ দিনের আলোয় গিয়ে, ধরো এমন কোনো জায়গায় গেছি যেখানে আমি আগের থেকে পরিচয় করে যেতেই পারিনি, এবার রাতে হুট করে গেলে ঢুকে পড়লে তো সেই জায়গায় লোক পাওয়া যায় না। পাবে। এবার আমি দিনে গেলে নিশ্চয়ই কাউকে না কাউকে পাবো, পরিচয় করতে পারবো, হ্যাঁ দাদা তুমি ইউটিউবার, দু এক কথা হতে হতে এই জায়গায় কভার করবো, হ্যান করবো, ত্যান করবো করে একটা লোকাল সাপোর্ট পেয়ে যাবো। দিনে যাওয়া মানে অনেকটা হেল্প হয়, সুতরাং আমি দিনে যাই। ওই দিনে গিয়ে যখন আমি আহমেদাবাদে আমি যা বুঝলাম, প্রচুর প্রোটেকশন। তুমি ভাবতে পারো না, তুমি আমার আহমেদাবাদের ভিডিওটা দেখেছো তো? পুরো কলেজটা এখন শাট ডাউন, তো বন্ধ তো পুরো। অবশ্যই বন্ধ। 4টে বিল্ডিং, সে তো তুমি জানো আশা করি, ভেঙে বলার কিছু নেই। তো 4টে বিল্ডিং যে তোমার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, 4টে বিল্ডিংয়ে পুরোপুরি 40-50 জন পুলিশ অলরেডি ওখানে তাঁবু খাটিয়ে আছে, ঠিক আছে। আর ক্যামেরা নিয়ে তো ছেড়েই দাও, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ওখানে। আচ্ছা, নো এন্ট্রি আছে। আমরা ঢুকেছিলাম ব্যাক সাইড দিয়ে, ওকে। ব্যাক সাইড দিয়ে আমরা কভার করেছিলাম, ঠিক আছে। দিনের বেলাটা যাও বা ঠিকঠাক হয়েছে, রাতে যখন আমরা ঢুকি, দিনের লাস্টের দিকটা আমাদের পুলিশে বারণ করেছিল যে এখান থেকে চলে যাও, ইয়ে করো, ততক্ষণ আমাদের অলরেডি ভিডিও কভার হয়ে গেছে। তো যে ছেলেটা আমার সাথে গেছিলো, সাহিল ভাই, ওকে এর আগে নাকি পুলিশে তাড়া করেছিল। এবার তাকে আবার আমার সাথে দেখার পর পুলিশ আরও রেগে যায়, দিনের বেলায় কথা বলছি। এবার ওই দিন রাতের বেলায় আমি আবার ওখানে ঢুকছি, ভাবো, যেখানে দিনের বেলায় ঢোকার কোনো অনুমতি নেই। তো রাতে ঢুকেছি, রাতের ভিডিওটা যারা যারা দেখেছে বুঝতে পারবে জিনিসটা, আমাদের পুলিশে তাড়া করেছিল। ভিডিও সাথে একটা গোপ্রো রাখার খুব দরকার ছিল আমার, সেই মোমেন্টে আমাদের ওখানে আইফোনে শ্যুট হচ্ছিল। আমি কোনো এক্সটার্নাল মাইক রাখিনি। কেন রাখিনি? কারণ যদি আমি আমি কেন জানি না, আমার মন খুব কথা বলে, আমার মন বুঝতে পারে যে কোনো একটা এখানে মানে বিপদের সম্ভাবনা আছেই আছে, আমার মন খুব কথা বলে। তো আমি কেন যেন মনে ছিলাম আজ কিছু একটা লেখা আছে। আমি একটাই ঠিকঠাকভাবে চেয়েছিলাম যেন, দেখো ভগবানকে তো আমি প্রে করতে পারি না, সেটা তুমি আশা করি জানো, আমি নিজের ভেতরেই প্রে করি। তো আমি একটাই জিনিস চেয়েছিলাম, অ্যাটলিস্ট যেন আমাকে অ্যারেস্ট না করুক, আমি কোনো রকম যেন পালিয়ে বেঁচে যাই। অ্যারেস্ট না করুক, 2-3 থাপ্পড় মেরে আমাকে ছেড়ে দিক, তবু ঠিক আছে। ভিডিওটা অ্যাটলিস্ট 10-12 মিনিটের খাড়া হয়ে যাক, ব্যাস তাহলেই হবে, ভিডিও যেন বরবাদ না হয়ে যায়। তো আমরা ঢুকি, মাইক নেই কলারে, ফোনের ফ্ল্যাশ অবধি জ্বালাইনি, টোটাল অন্ধকারে শ্যুট হচ্ছে। যে কটা বিল্ডিং এরিয়ার সাইডে যে কটা লাইট জ্বলছে সে কটাই। তুই ভাবতে পারো না, আমরা জাস্ট ঢুকেছি, যে গাড়িগুলো জাস্ট পুড়ে আছে ওই গাড়িগুলো দেখাচ্ছি। ঠিক সেই মোমেন্টে আমি সামনে ক্যামেরাটা ধরে আছি, সাহিলের ক্যামেরা ধরে আছে, এবার দুটো ক্যামেরা শ্যুট হচ্ছে, আমরা অদল বদল করে নেবো ভিডিও। সেই মোমেন্টে ঠিক আমরা পাশ থেকে দেখছি দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে, থার্ড বিল্ডিং অ্যান্ড সেকেন্ড বিল্ডিংয়ের মাঝখান থেকে দুজন বেরিয়ে এলো, দুজনের হাতেই বড় বড় লাঠি, দুজনের হাতেই।
আমি দেখেছি একমাত্র জিনিসটা, কারণ আমার চোখ না খুব চারিদিকে করে। সাহিল তো ভিডিও বানাচ্ছে বিন্দাস, আর আমরা বলে রেখেছিলাম বাই চান্স যদি এরকম কিছু হয় দাঁড়াবি না। এটা আমাকে সাহিল বলেছিল, আমি বলিনি যদিও। বললো প্রীতম ভাইয়া আপ भाग जाना कूद के यहाँ से वहाँ से मगर रुकना मत। তো আমি দেখছি হঠাৎ করে দুজন বেরিয়ে এলো, দুটো হাতে দুটো লাঠি। সেই হালকা রেকর্ডটা আছেও ভিডিওতে, কিন্তু আমি ক্যামেরাটা ওদের দিকে ঘোরাইনি। যে এই শোনো ইয়াও, আরে মারুঙ্গা নেই ইয়াও, তখন বলছে। আর ওরা যখন বলেছে না যে মারুঙ্গা নেই, তখন আমার পাটা না দাঁড়িয়ে গেছে ওইখানে, জানো তো। সাহিল তখন ছোটা শুরু করে দিয়েছে অলরেডি, বলছে ভাগো রুকো মাত। তখন আমি ছোটা শুরু করলাম। এবার আমরা যে ছুটছি তিনজন, ওরা কিন্তু তাড়া করেনি আমাদের, ওরা ওইখানেই মনে হলো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের কেন জানি না মনে হচ্ছে ওরা তাড়া করবে। আর আমরা তো প্রফেশনাল ট্রেন্ড আমরা রানার নই যে একটা পুলিশের সাথে পেরে যাব। বেঙ্গল পুলিশ হলে আলাদা ব্যাপার, সেটা আলাদা ইস্যু। তো আমার বারবার মনে হচ্ছে ওরা যদি তাড়া করে। আর আমি সাহিলকে একটা কথা বলে রেখেছিলাম, সাহিল ভাই আপ আগে না হামেশা, কারণ আমি জায়গা চিনি না তো। ও যেদিকে ছুটবে ওকে ফলো করতে হবে আমাকে। আর রোগা দুবলা পাতলা ছেলে, ও ঠিক আমি জানি আমার আগে ছুটতে পারবে। সাহিল ছুটে 3 নম্বর, হ্যাঁ রোগা পাতলা ছেলে, বেশি বয়স না এখনও, ও মনিটাইজেশন পাচ্ছে না 18 বছর হয়নি বলে। আচ্ছা, ছোট ছেলে। তো কিন্তু খুব স্মার্ট। তো ও ছুটতে ছুটতে না বিষয় হয়ে ছিটকে পড়ে গেল আমার সামনে। ওর আইফোনটা জাস্ট ওই দিকে গিয়ে পড়লো, ও এদিকে পড়লো। আলাম পড়লো কি, আমি হোঁচট খেয়ে তখন আমি সামনে গিয়ে দেখছি ফেন্সিং তারে পা জড়িয়ে পড়েছে। ফেন্সিং তারটা এমনভাবে দেওয়া ছিল ওটা দেখা অবধি যাচ্ছে না, ব্ল্যাক কালারের। ওটাই জন্যই বললাম যদি গোপ্রো থাকতো তাহলে জমে যেত বস, এই অ্যাডভেঞ্চারটা জমে যেত। লাস্টটা ধরতে পারলো না তো। ওরা তো তাড়াই করেনি, বাট আমরা জাস্ট বিল্ডিংটা ক্রস করার আগে না আমরা একটা জিনিস শুনেছিলাম, এ গাড়ি নিকালতো, এইটা আমি শুনেছিলাম, কিন্তু তারা কেউ করেনি আমাদেরকে। এবার আমরা ছুটছি, খানিক দূর গিয়ে দেখছি রাস্তা শেষ হয়ে গেল। সাহিল নিজেও ওই এলাকার ছেলে হয়ে ভুল রাস্তায় ঢুকে গেছে। গিয়ে পড়লাম পুরো মানে জঙ্গলে, জঙ্গল বলতে ঝোপঝাড় আগাছা জঙ্গলে। ভয় লাগছে যে সাপ ফাপ থাকে, একদম এই অবধি জঙ্গল, বুক অবধি। সেই আমাদের যেমন এখানে কচু গাছ ফচু গাছগুলো থাকে না, সেরকম টাইপের। ওইখান জঙ্গল ভেঙে আমরা বাউন্ডারি আবার ক্রস করছি, দিয়ে বড় রাস্তায় যাব। ওইখানে নামতে আমার ভয় লাগছে, কারণ আমি শুনে নিয়েছিলাম এ গাড়ি নিকাল, বড় রাস্তায় উঠতে ইচ্ছে করছে। এবার যদি পুলিশ রাউন্ড আপে আসে আর যদি 3 ছেলেকে দেখে আবার রাস্তায় ঘুরছে, এবার রাস্তা থেকে তো আমাদের হেঁটে তো যেতেই হবে। রাস্তাতেই যদি ছেলে বলতে একজন ক্যামেরাম্যান ছিল না, ওটা সাহিলেরই একটা বন্ধু ছিল। ক্যামেরাম্যান আমি নিয়ে জানি, আমি একা গেছিলাম। আমি তো সাহিলের বন্ধু, সাহিল আর আমি, ওকে ঠিক আছে। এবার 3 জন যে ছুটছি, রাস্তাতে যদি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যায়, আর আমি এতটুকু জানি আহমেদাবাদে অ্যারেস্ট করলে আমি ছাড়া পাবো না, মোদির এলাকা ভাই। আর যদি শোনে দিদির এলাকা থেকে গেছি, আমাকে ছাড়বে না। তো আমি বরাবরই চেয়েছিলাম আমি যেন অ্যারেস্ট না হই, কেউ জামিন দেওয়ার নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ফুল অ্যাডভেঞ্চার হয়েছে ওই রাতে। ভিডিও হয়তো আমার সেই লেভেলের হতে পারেনি রাতের ভিডিওটা, বাট ওই ছোটার ভিডিও ভিডিওগুলো আছে কিছুটা। তো বাদবাকি জিনিসগুলো যদি পাবলিক ইম্যাজিন করে নেয় তাহলে বুঝতে পারবে এই পডকাস্ট দেখে যদি বাকিটা ইমাজিন করে না, তাহলে আমরা কীরকম রিস্কের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম শ্যুট করে আসি। আমাদের এগুলো লেগেই থাকে। এই সেম জিনিসটা আমাদের ভানগড়ে হয়েছিল, কিন্তু আমি আর বলছি না ভানগড়ের কথাটা, যেহেতু তোমার আগের এপিসোডে হয়ে গেছে আমার কথা। না ওটা থাক। ভানগড়ে আমি যখন একা থাকি সেম জিনিসটা হয়েছিল, ওইখানে আমি ভয় পেয়েছিলাম যে অ্যারেস্ট অ্যাটলিস্ট যেন না হয়ে যায়। ভানগড় নিয়ে কথা হয়েছিল এর আগের টপিকে হয়েছিল মনে হয়, মেবি। যাই হোক, সেটা যদি হয় আমরা শেষ আরেকবার ডিসকাশন করে নেবো। বাট ওভারঅল আর শ্যুট হয়নি পরে, মানে আর যাওনি পরে বার? আর না, সকালে গেলে রাতে তারাকে ফিরে না, তারপরেও গেছি, তারপরের দিনটা আবার গেছি। আমি দেখলাম যে দেখো, আমি ফার্স্ট অফ অল আমি আহমেদাবাদে যাওয়ার টিকিট করাতে পেরেছিলাম, আসার আমি ট্রেনের টিকিট পাইনি। এবার আমি দেখছি আমাকে যখন ফ্লাইটের টিকিটই কাটতে হবে, তাহলে আমি দরকার পড়লে আরও 2 দিন থেকে যাবো, যদি শ্যুটটা হয়ে যায়, যদি মন গলে ওদের পারমিশন নিয়ে। এবার প্রথম দিন তো আমরা উইদাউট পারমিশন করলাম, কিন্তু সেকেন্ড দিন যখন আমি পুলিশগুলোকে পারমিশন নিতে গেছি, তখন আমাকে চিনতে পারিনি, আমার এই গোপটাকে চিনতে পেরে গেছিলো। বলছে কাল রাত কো তু আয়া থা না? नहीं तो मैं तो आज ही आया बंगाल से। मुझे यूट्यूबर है? अला हाँ। और जी यहाँ पे यूट्यूबर को घुसना मना है, किसी भी को घुसना मना है। একদম পুরোপুরি কড়া গার্ড। রাস্তায় দাঁড়িয়ে আছি, তাও আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার ফ্লাইট ছিল রাত 11টায়।
ঠিক আছে, আমি দেখলাম যখন হবেই না, ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টিকিট কেটেছি, কনফার্ম করেছি। তো যেহেতু হবেই না, তাহলে দাঁড়াই এখানে খানিকক্ষণ, সাহিলদের বাড়িতে যাবো, দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। ওইখানে পর্যন্ত আমাকে ঝেড়েছে, যে বলছে তেরে কো কব সে বল রহা হूं यहाँ से भागने को, सीधा अंदर कर दूंगा, এরকমভাবে রাস্তায় দাঁড়ানো নিষেধ করে দিয়েছে। তুমি সত্যি করে বলো তো, কোনোদিন এই ভূত দেখতে কি মার খেয়েছো? মানে মার হ্যাঁ, আমি অ্যারেস্ট হয়েছিলাম, এক রাত লকআপে ছিলাম। কোথায় সেটা গো? কিন্তু এর আগের বার তোমাকে আমি বলিনি। তখন আমি সদ্য শুরু করেছি টিএলবি, এই কথাটা আমার কোনো সাবস্ক্রাইবারই জানে না। আচ্ছা, কুলটি হাসপাতালে, আসানসোল। তখন আমার বিয়ে হয়নি। ইনফ্যাক্ট এই এই লকআপ নিয়েই আমার প্রেম কাহিনীটা আছে। আহা মধুর, শুরু করো। আমার বউকে আমি বোন বোন বলে সামান্য ফেসবুকে তখন আমার পরিচয়, জাস্ট অ্যাজ এ দাদা বোন হিসাবেই মিশি আমি তখন। তো আমরা যাচ্ছিলাম 5 বন্ধু টন্ধু মিলে, তখন এত ইয়েই ছিল না, কথা বলতাম না ঠিক করে, মানে কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে। তখন হয়তো রয়্যাল বেঙ্গলের ফার্স্ট টাইম 2টো কি একটা ভিডিও জাস্ট শুরু হচ্ছে, ধাপ রয়্যাল বেঙ্গলে চলার শুরু। তো এই কুলটি হাসপাতাল আছে আসানসোলে, তো ওইটা কভার করতে যাচ্ছিলাম। আর তখন এই সমস্ত জিনিস ছিল না আমার মধ্যে। ডায়েট আগে 2টো আড়াইটার সময় ঢুকে যেতাম যে কোনো জায়গায় গিয়ে, যে দিনটায় দেখি, জায়গাটাকে বুঝি, জায়গাটাকে মাপি, ডেঞ্জারাস কিনা দেখে আসি, না ডায়েট ঢুকে যাও রাতেরবেলায়। তো গেছি ওখানে, রাস্তায় পেট্রোলিং করতে বেরিয়েছিল পুলিশের গাড়ি, তো ওইখানে ফাঁসিনি, আমাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছিলো। ও তো রাত বলে। এবার পুলিশ, সরি কিছু মাইন্ড করবেন না, ফুল ড্রাঙ্ক ছিল তার মধ্যে একটা পুলিশ, ফুল ড্রাঙ্ক, এবং তার বিহেভিয়ার যথেষ্ট নোংরা, যথেষ্ট। এবং আমার মনেও হলো পুলিশটা হয়তো মানে সাইকো আছে একটু, ঠিক আছে। সে সব পরে আসছি, আমাদেরকে ধরলো রাস্তায়, ধরার পর বলছে যে, খুব মন দিয়ে শুনবে হ্যাঁ ঘটনাটা, ধরার পর বলছে যে ফার্স্টে আমাকে ধরেছে, আমি তো দাঁড়িয়ে গেলাম, হ্যাঁ স্যার বলুন, কোথায় যাচ্ছিস এত রাতে? এমন কাজে যাচ্ছি যে তো বলতে লজ্জা লাগছে না, যদি 2টা আড়াইটার সময় বলি 5 ছেলে মিলে ভূত দেখতে যাচ্ছি, বিশ্বাস করবে পুলিশে? এটা গ্রহণযোগ্যতা আছে কোনো কিছু? না আমরা কোনো প্যারানর্মাল ইনভেস্টিগেটর, না আমাদের দেখতে, আমাদের থোবড়াটা দেখলেই তো চোর ডাকাত মনে হয়, মানে থোবড়াটাই তো আমার, মানে তুমি চিন্তা করো আমার মুখের সাথে একটা ডাক্তারের মুখ কোনোদিন আসবে? কম্বিনেশনটাই তো মেলে না, আমাকে দেখেই তো মনে হয় আমার এবার থোবড়াটাই বুঝতে তো। পারছি আমি কেন হাসি তোমার এই কথাগুলো, জানো তো? না না, মানে বলতে তো ইয়ে নেই। তুমি দেখো আজকে সাপোজ আমাকে হট করে কেউ দেখে, আর চেহারাটা যদি রোগা পাতলা না হয়, একটু হাট্টা কাট্টা হতো, পুরো চোর ডাকাত মনে হয় আমাকে দেখলেই, তাই না বলো? একদম তো একদম। যাই হোক, তখন থোবড়াটা অনেক বাচ্চা বাচ্চা ছিল, তখন এরকম চশমা পরতাম, ক্লিন শেপ ছিল, স্টাইলই আলাদা ছিল। হ্যাঁ আলাদা ছিল। রয়্যাল বেঙ্গলের পুরোনো ভিডিও দেখলে মানুষ বুঝতে পারবে কীরকম দেখতে ছিলাম, ক্যাবলার মতো। যে আমি দাঁড়ালাম, দিয়ে আমি বললাম যে এরকম ভূত দেখতে যাচ্ছি, ইনভেস্টিগেশনে যাচ্ছি। মনে পড়ছে না তো কী বলা যাবে, বলছে কিসের ইনভেস্টিগেশন? আরে এখানে কুলটি হাসপাতাল আছে তো এখানে। তখন বলছে এই গল্পটা তো নতুন নতুন লাগছে, তোল মালগুলোকে। তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের বাইকগুলো নিয়ে এলো পুলিশের যারা হাবিলদার টাবিলদার ছিল, আর তোমার আমরা জিপে উঠলাম, নিয়ে গিয়ে সোজা ভরে দিল। কিন্তু আমাদের লকআপে ভরেনি, যেহেতু আমি বলে দিয়েছিলাম আমরা বিজ্ঞান মঞ্চে, তখন কিন্তু একটা প্লাস পয়েন্ট আমার ছিল, আমি তখন অলরেডি বিজ্ঞান মঞ্চে হয়ে গেছি। ওকে। তাও বেশি দিন না, জাস্ট 7-8 দিন হলো আমি মেম্বারশিপ নিয়েছি। যাই হোক, আশু বাবা আমাকে খুব ভালোবাসতেন, দিয়ে বলছে বিজ্ঞান মঞ্চে মেম্বার, বিজ্ঞান মঞ্চে আইডি কার্ড দেখা। তখন জাস্ট আইডি কার্ড মানে তোমার মেম্বারশিপের কার্ডটা ছিল। তখন তো আমি বিজ্ঞান মঞ্চের এরকম জায়গায় ছিলাম না, তখন জাস্ট একটা পাতি মেম্বার ছিলাম। এবার মেম্বারশিপের যে 20 টাকার কার্ডগুলো হয় না, সেইটা আমার মানিব্যাগে ছিল, সেটা দেখেছি, বলছে এটা তো মেম্বারশিপের কার্ড। আমরা তো জানি বিজ্ঞান মঞ্চের মেম্বার তো আমিও হতে পারি কালকে, তো লিগেল প্রুফ কী করিস তুই বিজ্ঞান মঞ্চের? তখন আমি বললাম স্যার তাহলে আমি একবার আমার স্যারকে ফোন লাগাচ্ছি। আশু ওকে ফোন করলাম। আশু হচ্ছে আমাদের কালনা বিজ্ঞান মঞ্চের সেক্রেটারি, ওকে। ঠিক আছে, উনি বর্ধমানটাও কন্ট্রোল করেন, তো খুব ভালোবাসেন আমাকে। ফোন ধরছে না, স্বাভাবিক ব্যাপার, 2:30-3টে বাজে, কে ধরবে? আর বয়স্ক মানুষ ঘুমাচ্ছে। দিয়ে তখন শুরু হলো আমাদের ওপর অত্যাচার। আমার সঙ্গে যে বাকি আর 5টা থোবড়া গেছিলো, ওগুলো আমার থেকেও বাজে দেখতে, ওদের ওপর অত্যাচার শুরু হলো। কেউ বলছে বাড়ি যাবো, স্যার খিদে পেয়েছে, স্যার বাথরুম যাবো, এসে মারছে। আমার গায়ে একটাও হাত তোলেনি, ঠিক আছে, আমি চুপচাপ বসে আছি। যেই হাত তুলতে যাবে আমি বললাম স্যার একটা কথা, মানে আমার গায়ে হাত তোলেনি, ওদেরকে মারছে দেখে আমি বাঁচাতে গেছি, আমি আবার ভাবো বাঁচাতে গেছি। আমি বললাম স্যার একটা কথা আমি বলছি শুনুন, এদের কোনো দোষ নেই, এদেরকে মারবেন না, আপনি টর্চার করলে আমার উপর করুন। ডাইরেক্ট ওই সময় বলেছিলাম, তখন আমি ঠিক করে কথা বলতে পারতাম না। এখনকার ব্যাপার হলো তো আরোই, ঠিক আছে, এমনিই ধরবে না।
তো তারপরে বললাম স্যার যদি টর্চার করতে হয়, আপনার যদি মনে হয় আমরা অপরাধী, তাহলে আমাকে মারুন, কারণ ওদেরকে ঘর থেকে টেনে আমি নিয়ে এসেছি, কালপিটটা আমি, আমাকে মারুন। তখন ডাইরেক্ট আমাকে বলছে, মানে এরকম টাইপের কিছু একটা বলেছে, তোর বেশি সাহস, বেশি পুরকি টুরকি এরকম টাইপের কিছু একটা বলে ডাইরেক্ট মেশিন বার করেছে। আমি মেশিনের সামনে গিয়ে দাঁড়িয়েছি, মেশিনটা বুকে ঠেকে দিয়েছে, আর আমাকে মেরে দিন ডাইরেক্ট। আমি দেখছো ড্রাঙ্ক, চাল কিন্তু চালিয়ে দিতে পারে, আর আমাদের পলিটিক্স পাওয়ার এত ইয়ে আছে, রাতারাত মেরে দিয়ে কোথায় গায়েব করে দেবে, কেউ দেখতেও আসবে না, এগুলো হাই লেভেলের ঝোল। আমি তবু দাঁড়িয়ে গেছি, সিনা তানকে আমার এইখানে ঠেকেছিল বন্দুকটা। তো যাই হোক, এটা গেল, কিন্তু মারেনি, জাস্ট বন্দুকটা ঠেকেছিল আমার এখানে। মানে চালিয়ে দিন, দাঁড়িয়ে আছেন কেন, ডাইরেক্ট বললেন চালিয়ে দিন, কিন্তু ওকে মারবেন না। ওখান থেকে বেরিয়ে এসে বসলাম, বসা হলো, এগুলো মিটলো। অ্যাকচুয়ালি ড্রাম ছিল তো, ওই জন্যই অত অশান্তিটা বাড়ছিল, আর কিছু না। কারণ ওদেরকে আমি বলেছিলাম সকাল অবধি টাইমটা দিন, ওরা ঘুম থেকে উঠুক বিজ্ঞান মঞ্চে। তো যাই হোক, সকাল হলো যখন, ওখান থেকে আবার মেল করলাম, সরি আমি আশুকে মেল করলাম যে স্যার এই ঘটে গেছে, কিন্তু আমাদের কিন্তু করে দিয়েছে, এবার কিন্তু আমাদের কোর্টে চালান করে দেবে। তখন কিন্তু আমি মেম্বার, পাতি মেম্বার, আশু বললো, আশু কিন্তু কথা বললো, পুলিশ বলছে আমি আপনাকে বিশ্বাস করি না। আমি কি করে জানবো যে আপনি কালনা বিজ্ঞান মঞ্চের সেক্রেটারি? প্রুফ কোথায়, লিগ্যাল প্রুফ দিন। বলছে ঠিক আছে, কলকাতার যে হেড অফিস সেখান থেকে আমি মেল করছি, আপনার থানার মেলে, অফিসিয়াল মেল থেকে, আপনি ওটা একটু মেলটা চেক করে নেবেন। আশুবাবুর কাছে কলকাতার মেল আইডিটা ছিল। আমি যাই হোক, এটা হয়তো আশুবাবু আমাকে বাঁচানোর জন্য করেছে, জিনিসটা খুব অন্যায়। তো যেহেতু একদম পাতি মেম্বার, তাকে পরিচয় দিচ্ছে আমাদের বিজ্ঞান মঞ্চের হয়ে কাজ করে, তখন আমি কাজ করতামই না, জাস্ট পাতি মেম্বার ছিলাম। তো ওই মেল পাঠায় যে ছেড়ে দেওয়া হোক, আর ওর সাথে আর 5 জন যারা আছে তারা ওরই সহকারী, হ্যাঁ, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক। তখন আমাদেরকে থানায় বসিয়ে, কুলটি থানায় চা খাওয়াচ্ছে পুলিশ নিয়ে এসে। কিন্তু সেই বিশ্বাস করো রিপন, ওইটা হচ্ছে আমার জীবনের প্রথম ত্রাস বলতে পারো। আমি লোককে খুব ভয় পাই, ভূতে নয়। আমার সব সময়ের জন্য ওই ঘটনাটা পর একটু থামাচ্ছি, এখানে একটা জিনিস মিস করে গেছে কোনো জায়গায়। তুমি বললে কুলটি ওখান থেকে, হ্যাঁ বলছি, তারপর আসছি। ওই ঘটনার পর আমার এই প্রত্যেকটা শুটে যাওয়ার আগে আমার এখনও অবধি ওই প্যানিকটা কাজ করে, পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো, দুম করে ধরে নিয়ে যাবে না তো। কারণ প্রতিটা জায়গায় তো আমরা লিগেল পারমিশন পাই না, আমাদের তো ম্যাক্সিমাম 90% জায়গায় আমরা ইললিগালভাবে ঢুকে যাই। তো পুলিশে ধরে নিয়ে গেলে তো তবু বাঁচোয়া, পাবলিক ধরলে ও তো আগেই পিটবে, তারপর পুলিশে দেবে। তাদের একটা সাপোজ ভাবো রিপন, তোমাকে 2-2:30টার সময় তোমাকে দেখছে একটা অ্যাবান্ডেন্ট প্লেসে, কিছু জোরালো আলো ঘোরাঘুরি করছে, কারণ আমাদের তো লাইট থাকে সাথে। একটা লোকের মাথায় ফার্স্ট মোটিভে কি আসতে পারে? চোর। ঢুকলো, কেলি দিয়ে ভরে দিল। তুমি ওখানে জাস্টিফাই করবে নিজেকে, আমরা ভূত নেই এটা প্রমাণ করতে এসেছি, আমরা রিউমার ছড়াতে আসিনি, আমরা রিউমার মেটাতে এসেছি, সময় পাবে কোথায়? তোমার বলতে দিলে তো। আমার মনে এই প্যানিকটা অল টাইমের জন্য কাজ করে, আজও করে। আর এটা সূত্রপাত হয়েছে কুলটি থেকে। দেন তারপর কুলটি হাসপাতাল থেকে, মানে কুলটি হাসপাতালে তো আর যাওয়া হলো না, আমরা বাড়ি এলাম। মানে বাড়ি আসার আগে আমার বন্ধুরা তো নিজেদের বাইকে চলে গেল, আর আমি আমার বউকে ফোন করলাম যে এই ঘটে গেছে। তো আমি ভাবছি, বাড়ি কুলটি না, আসানসোল, মেন আসানসোল টাউনে। তো ওইখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতে আসি। আর শোন না, বলছি আমার খুব টায়ার্ড লাগছে, কারণ সারা রাত জাগা, তো আমি এই বেলাটা থেকে বিকেলে বেরিয়ে যেতে পারি? বলছে হ্যাঁ শিওর, চলে এসো, কোনো অসুবিধা নেই দাদা। তখন দাদা বলতো। আমি গেলাম ওদের বাড়িতে, নর্মাল আমি বললাম, বসলাম, খাওয়া দাওয়া করলাম। দেন আমি আসার একটু আগে না, আমি ওকে বললাম আমার জামাটা একটু আয়রন করে দিত। কী এনে কেন মনে হয়েছিল এটা, আমার জামাটা একটু আয়রন করে দিত। বললো ঠিক আছে রাখো, করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উঠে সঙ্গে সঙ্গে কিছু একটা কাজ করছিল, সঙ্গে সঙ্গে আয়রন করতে পারে। সেখান থেকে আমার মনে হয়েছিল এ আমার জীবনটাকেও আয়রন করতে পারে। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে যে আমার জীবনটাকেও আঁকাবাঁকা যে অমসৃণ ঢালগুলো আছে সেগুলো আয়রন করে পরিষ্কার করে দিতে পারে। জার্নিটা সুমুদ্রই চলছে। তুমি দেখলে না অ্যাকচুয়ালি আয়রন মানে মসৃণ করাটা আমি কীভাবে দেখালাম, এরকমভাবে রিমাইন্ড করে দেখে নিও। সেই প্রথম জার্নি থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, এর মধ্যে অনেকগুলো কেস স্টাডি করেছো, হ্যাঁ অনেক কিছু আছে। আমরা এর আগেও যে আলোচনা স্টাডি, দেখো রিপন, আমি একটা কথা বলি, আমি কিন্তু অশিক্ষিত মূর্খ একজন, আজও বলি
ভিডিওতেও বলি, আমি জানার চেষ্টা করি। জানার চেষ্টা মানে এই নয় বই পড়ে, আমি লিগ্যালভাবে জানার চেষ্টা করি নিজের দাঁড়িয়ে থেকে। ঠিক আছে, আজ অব্দি তো বস কিছু হয়নি। প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বই আমি পড়ে জানবো কেন? বই তো মিথ্যাও থাকে। চোখ কি কখনো ভিজুয়াল এফেক্ট মিথ্যা কথা বলে? একদম না। ভিজুয়াল এফেক্ট বলো, কোনো কিছু শোনা বলো, মাইন্ডসেটের ব্যাপার বলো, যেগুলো মানুষের মুখে শুনি আর কি, যে অমুক জায়গায় শব্দ শুনেছি, অমুক এফেক্ট করেছি, তুমি কি অমুক জায়গা থেকে ফিরে আসার পর শরীর খারাপে পড়ে গেছি। না, ওইটাই আমি বলছি যে তুমি কি দেখতে পাও না, না দেখতে চাও না। তার কারণটা বলি, তারকেশ্বরের যে কেসটা, যে ভিডিওটা তোমার চ্যানেল এখন সব থেকে বেশি ভিউ অর্জন করেছে, সেটা হচ্ছে অশরীর হাতের ছাপ। তারা তো মোটামুটি বাড়িটা পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে, তুমি পরে সেটাও কভার করেছো। সেখানে ঘটেছিল কি, মানে তারা কি দেখতে পাচ্ছে, তোমার চোখে কি ধরা পড়েছিল? দেখো, আমার সাথে আমি কিন্তু একা যাইনি, আমার বউ গেছিল, যে সব থেকে বেশি ভূতে ভয় পায়। সেও তো কিছু দেখতে পেলো না। ওই গোটা ফ্যামিলিটা সাইকো আছে, আমি বলে রাখি। কমেন্টে অনেকেই বলে দিয়েছে, তারা বুঝেও গেছে। কারণ রাতের বেলায়, আমি তোমাকে খুব ছোট্ট একটা উদাহরণ দিই, সরি ওই ফ্যামিলির জন্য বলতে বাধ্য হচ্ছি আমি। রাতের বেলায় আমি আর আমার ওয়াইফ যখন ঘুমাচ্ছি, একটাই ঘরে আমরা শুয়েছিলাম, বিকজ আরেকটা যেটা ঘর ছিল সেটা খুবই ছোট। তো আর তাছাড়া তারা এটাও দেখতে চেয়েছিল যে আদৌ যদি কিছু ঘটে তাহলে এই ঘরেই ঘটুক, আমরাও এখানেই শুই। ওই ঘরে ওদের সবার জায়গা হতো না। তো রাত তখন 2:30 বাজে হবে হয়তো। হঠাৎ দেখছি আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম আমার খুব পাতলা, ঘুমটা আমার হঠাৎ করে ভেঙে গেল। দেখছি ঘরের লাইটটা জ্বলছে এবং বাবা মা কোথায় উঠে চলে যাচ্ছে, দুটো মেয়ে তার আগে চলে গেছে। কোথায় যাচ্ছে এরা? এগুলো আমি নর্মাল ভাবেনি তো না, এগুলো শ্যুট কেন হবে? তখন তো ঘুমাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি দেখবে যে জিনিসগুলো হয় না, রিয়েল জিনিসগুলো ব্যাক ক্যামেরাতেই হয়। একদমই তাই, আমি এটাই জিজ্ঞাসা করতে চাই। এটাই রিয়েলিটি। তুমি রেডি থাকবে না, তোমার হাতে ক্যামেরা অন থাকবে না, সেই মোমেন্টে আসল জিনিস ঘটে যায়। তো এবার ব্যাপার হচ্ছে, আমি হঠাৎ করে দেখছি ওরা কোথাও যাচ্ছে। তো আমার ন্যাচারালি ভেবেছি আমি তারকেশ্বরে ওর বাবা ফুল টুল বিক্রি করে, হয়তো ফুল বিক্রি করতে যাচ্ছে, ভোরে উঠতে হয়। তার আগের দিনই বলছিলাম আমার খুব ভোরে উঠতে হয়। মা হয়তো যেখানে কাজ টাজ করে সেখানে হয়তো ভোরেই যেতে হবে, রেডি হতে যাচ্ছে, ফ্রেশ হতে যাচ্ছে বাথরুমে। দুটো মেয়ে কোথায় গেল, এরকম বিভিন্ন রকম আমার মাথায় ঘোরাফেরা করছে। 4 জন একসাথে কোথায় গায়েব হয়ে গেল। খানিক্ষণ মধ্যে পরে দেখলাম ওরা ফিরে এলো। আমি বললাম সকাল হয়ে গেছে? বলছে না না, এখন 2:30 বাজে। আমি গিয়েছিলেন কোথায়? বলছে বাথরুমে। একটা ছোট বাথরুমে 4 জন কী করছে ভাই? একসাথে সবাই মিলে বাথরুম করতে যায় ভূতের ভয়ে? আর ভূতের ভয় যদি হয়, আমি তো ওই ঘরে প্রেজেন্ট, তখন আমি তো ঘুমাচ্ছি, আমিও তো ঘুমাচ্ছি। কী এমন করলো যে 4 জনে একসাথে বাথরুম যাচ্ছে, নাকি একজন যাচ্ছে বাকি 3 জন পাহারা দিতে যায় বাইরে দাঁড়িয়ে? অদ্ভুত সাইকো ফ্যামিলি, জানো তো। তো বাকি ভিডিও তুমি দেখেছো আশা করি। এবার তুমি কি বলতে যাচ্ছিলে, বলো কথাটা। তুমি কি কি ফিল করেছিলে, মানে আদৌ কি সত্যি তোমার দৃষ্টিভঙ্গি তো অবশ্যই ছিল না, তুমি দিতে? হ্যাঁ, বাট আমি অডিয়েন্সের জন্য বলতে চাই, ব্যাক এন্ডে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটাই জানতে চাইছি। মানে তারপরে কিছু ঘটেছিল? তারপরের দিন সকালে উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিল, গোছানোই ছিল, জাস্ট বাকি যে কম্বলগুলো রাতে শুয়েছিল সেগুলোকে ভরলো, আউট হয়ে গেল। মানে আমরা আগে আউট হলাম, ঘর ছাড়লাম, তারপর বেরিয়ে গেল। তোমার ওই ভিডিওতে হাতের ছাপ নিয়ে তুমি একটা পুরো মাপ দেখাচ্ছিলে, যদি কারোর একটা হাতের ছাপ হয় এরকম মাপ হবে। ওটা কি সত্যি কোনো হাতের ছাপ ছিল না পুরো বানানো ছিল? হাতেরই ছাপ ছিল, কিন্তু আমি প্রথমে ওটা ভুল করেছিলাম যে হয়তো বড় কোনো সাইজে হাতের ছাপ, কিন্তু পরে দেখলাম হাতটা ঘষা হয়েছে টেনে নিয়ে, ওই জন্য বড় লাগছে। এবার হতেই পারে জানলাটা হয়তো কেউ খুলতে গেছিল, হতেই পারে যে এঁটো হাতে ছিল বা ঘরমাক্ত হাতে ছিল, দিয়েছে চুনসুরকির দেওয়াল, পড়ে গেছে ছাপটা। এবং হাতের ছাপটা টাটকা ছিল ওই দিনেরই, কারণ আমি যখন হাত দিলাম আমার হাতে তেল লেগে গেছিলো। ভিডিওতে বলেছে, হাতে পরিষ্কার স্পষ্ট তেল লেগে গেছিলো, মানে ওই দিনেই ঘটেছে জিনিসটা। এই এতগুলো কভার করার সময় তুমি যেটা এইমাত্র কিছু নাকি বললে যে অনেক সময় না বিহাইন্ড দ্য সিন হয়, মানে যেগুলো ক্যামেরার বাইরে ঘটে, এরকম কিছু ঘটনা যেগুলো তোমার ক্যামেরার বাইরে ঘটেছে, তোমার অজব লেগেছে? হ্যাঁ লেগেছে। ফোন করে, কী গো শ্যুট হতে এতক্ষণ লাগছে, কেমন একটা লেগেছে। এই কিছুক্ষণ আগে বললো কী গো শ্যুটে যাবে না, তারপর আবার ফোন করে বলছে কী গো শ্যুট হতে এতক্ষণ লাগে, কোথায় আছো, 2:30 বাজে, বাড়ি আসবে না নাকি? এই ঘটনা ছাড়া কিছু হয় না, বিশ্বাস করো। ভৌতিক ঘটনা তো কিছু হয় না বদ্দা। ওফ, তুমি জিনিয়াস দাদা। জানতে চাইলাম যে বিহাইন্ড দ্য সিন ঘটে কি না, ফোন করছে। তুমি এমন ভাবে বদির সাথে রিপ্রেজেন্ট করলে নিজেকে। ও, আমি খুব বাস্তবসম্মত একটা ছেলে, আমি বাস্তব দেখাতেই বেশি ভালোবাসি। হ্যাঁ, সেটা তোমার ভিডিও থেকেও বোঝা যায়, তোমার কথাবার্তা থেকেও বোঝা যায়।
ন্যাচারালি তোমার বক্তব্য অনুসারে ভূত নেই, আবার কিছু সংখ্যক মানুষ আছে যাদের নজরে অবশ্যই ভূত আছে। তোমার চ্যানেলটা 5 বছরের, যদিও তুমি তৎপরভাবে করছো হচ্ছে গত 2 বছর থেকে খুব পজিটিভলি হবে। অনেক মানুষকে দেখেছো যারা কেউ ভূতকে বিশ্বাস করে, যারা কেউ করে না, এরকম ডিফারেন্স মানুষকে অনেককে দেখেছো। তোমার মানুষের প্রতি কীভাবে ধারণাটা চেঞ্জ হয়েছে, বা তোমার মানুষের প্রতি তুমি কতটা বদলে গেছো আর কি, ওভারঅল বিষয়টা হচ্ছে এটা। দেখো, হ্যাঁ, আমরা একটা জিনিস মানতে পারি না, মানতে চাই না, ভূত বিশ্বাস। দেখো, অনেক ধরনের মানুষ আছে বস, আমার তো এদের লজিকগুলোই মাথাতে ঢোকে না। আমার চ্যানেলে এসেই কমেন্ট করে, দাদা আমি ভূত বিশ্বাস করি না কিন্তু ভগবান আছে। মানেটা কি আর? তুমি ভূতে মানছো না, তুমি নেগেটিভ এনার্জি যখন মানছো না, তুমি পজিটিভ এনার্জি বিশ্বাস করছো। তুমি মানবে না যখন কিছুই মানবে না, তাই না? আবার কিছু জন আছে দুতরফাই মানে না, যেমন হচ্ছে আমি, কিন্তু তখন রিস্কি মামলা। কেউ কেউ কমেন্ট করবে, দাদা কমিউনিস্ট, দাদা অমুক, দাদা তসুক, কিন্তু তারা তো জানে না দাদা কোনো পার্টিকেই পছন্দ করে না। কারণ একটা টাইম দাদা চায় যে এখানে টিএলবি ঝান্ডা লেডাক, লাল সবুজ গেরুয়া কেউ থাকবে না, কালো পতাকা উঠবে, পলিটিক্সে একটাই আসবে না। কিন্তু এগুলো তো ছাড়ো, বাদ দাও। চিন্তা ভাবনা আছে নাকি? দেশ পাল্টে তো বাদ দাও। আমি যদি গদিতে বসে যাই, গদিতে তো আমি বসবোই না, আমি তো বাড়িতে আরাম খাবো। একটা টাইম আমি গদিতে বসবো না, আমার জুতো তুলে এনে বসানো হবে ভরতের মতো। লেজেন্ডারি কনভারসেশন। যাই হোক, ইয়ার কি মারছিলাম বস, এরকম হয় না, সম্ভব না। মাঝে মধ্যে দেওয়া ভালো এরকম একটা করে স্পয়লার। মজা পায় না তোমার এপিসোড দেখে, তো মানুষ এই জন্যই মজা পায়। নানা জোনার নানা মত, ঠিক আছে, একদমই তাই। সব জায়গার মাটি সমান হয় না, কোথাও এঁটেল কোথাও দোঁয়াশ, ঠিক আছে। সেরকমভাবে আমাদের পথ চলতে হয় সবাইকে নিয়ে। যেমন হাতটার সব আঙুল কাটলেই একই যন্ত্রণা হবে, কিন্তু কোনোটা ছোট কোনোটা বড়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে সমাজে নানা রকম মানুষ আছে, কিন্তু সত্যিটা হচ্ছে কি জানো তো, আমাদের দৃষ্টিভঙ্গিতে, একদম আমাদের দৃষ্টিভঙ্গিতে সত্যি। একটা চোরও কিন্তু নিজের নজরে সে হিরো, একদম, যেটা ছিল দস্যু রত্নাকর। কিন্তু তার ফ্যামিলিকে সে খাওয়াচ্ছে। সে যখন বলল, তখন বলছে তুমি তো পাপ করেছো, তা তোমার পাপের ভাগিদার আমরা কেন হব? অ্যাকচুয়ালি আমি বলছি, এগুলো গল্প শুনেছি, গল্পের হিসাবেই বলি, তোমরা ভেবো না যে আমি পুরাণে বিশ্বাস করি। যাই হোক, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, লজিক তো এই রকমই। তুমি সত্য জিনিসটা দেখাবে কি করে? সত্য কোনটা? সত্যর মানে কি রিপন? সত্যর মানে তুমি যেটাকে বিলিভ করো সেটাই তোমাকে সত্য, ঠিক। আমি যদি আজকে আমি তোমাকে বলি শিব নেই, দুর্গা নেই, পার্বতী নেই, তুমি মানবে? কেননা তুমি সেটাকে বিলিভ করো। একদমই তাই। তুমি যদি আজকে আমাকে বলো অমুক নেই, তসুক নেই, আমি সেটা মানবো, মেনে নেবো। সরি, অমুক আছে, তসুক আছে, ওটা আছে, আল্লাহ ঈশ্বর গড আছে, আমি কি মেনে নেবো? মানবো না। এইটাকেই বলা হচ্ছে সত্যের ডেফিনেশন, দেখার নজরভঙ্গি। কিন্তু এখানেও একটা যুদ্ধ চলে আসে, সেটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল। ঠিক তাই, থিওরি নয়, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে কি কোনোদিন তুমি কিছু দেখেছো? প্রুফ আছে, লিগেল প্রুফ, লিগেল, নট কোনো বইয়ের পাতায় লেখা। লিগেল প্রুফ কিছু আছে। সায়েন্স যেটাকে লিগেল প্রুফ দেয়, ঠাপ্পা দেয়, সায়েন্সের কাছে ভিডিও এভিডেন্স আছে। এই তুমি সত্য বললে, বিশ্বাস তো জিনিসটাই ন্যাকেট। তুমি যদি আজকে কাপড় জামা খুলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকো, তুমি স্ট্রাইক খাবে, কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক। কেন? বিপ করে দিও, ঠিক আছে। এটি কি সত্য? আমরা কাপড় জামা পরে আছি, এটা মিথ্যে। এইটা হচ্ছে পাবলিকেলি চলে, পাবলিকেলি কাপড় জামা পরে বেরোতো, মিথ্যে এটা। সুতরাং আমরা মিথ্যের রং নিয়ে কাপড় জামা পরে পাবলিকেলি ঘুরি। বাথরুমে কার সাথে থাকো তুমি, ওটা সত্যি? নিজেকে আয়নায় দেখে লজ্জা পাও? অবস্থায় পাও না। ট্রুথ। অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে আমাদের টপিকটা, বাট আমরা আমাদের এপিসোডে তো এরকম হয় না। ট্রুথটা হচ্ছে ন্যাকেট বলতে স্বাভাবিক। ওই যে বললে অভিমত প্রত্যেক জনের, এই অভিমত দিয়ে আরেকটা কথা যদি বলতে হয়, তুমি কি, যেহেতু তোমাকে যতদূর আমি চিনি বা যতদূর জানি, সেটা হচ্ছে তুমি একটু
উল্টো পথে হাঁটো বরাবরই। অবশ্যই। ওই যে আবারও দৃষ্টিভঙ্গি চলে আসছে, তোমার লাগছে উল্টো পথ, একদম। আমার আবার সত্যি। এখানে একটা ব্যাপার আছে আমার কথা, সেটা হচ্ছে নিজেকে ফেমাস করার জন্য এটা না তো। তার কারণটা বলি, আমি প্রশ্নটা পুরো কমপ্লিট করি। ভূত নিয়ে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক চ্যানেল আছে যারা খুব ভালো গ্রোথ করছে। বা যেহেতু তুমি উল্টো পথে হাঁটো, তুমি কি করলে যে আমি ভূত নেই এটা মানুষকে দেখাবো, ঠিক মানে তুমি তোমার ট্রেন্ডিংটা সেট করলে বিপরীতমুখী। কারণ দেখো তোমার কম্পিটিশন কম, তোমার চ্যানেলে কম্পিটিশন কম ক্যাটাগরিজ ওয়াইজ এই মুহূর্তে। তার মানে তুমি যদি কয়েকটা ভিডিও ঠিকঠাক দিতে পারো, তুমি ভাইরাল হয়ে যাবে, তোমার মানুষ চিনবে। এর জন্য এই পথে আসা না তো। সত্যি বলি, একদমই সত্যি ভাই। এটা এই জবাব তো আমি এর আগেও দিয়ে গেছি তোমাকে। ভাইরাল হতে কে না চায়? একদম। আমার কি টাকার লোভ নেই, ফেম পাওয়ার লোভ নেই? আমি তোমাকে এখন অন ক্যামেরা বসে বলবো না না আমার ফেমের লোভ নেই, আমি জনস্বার্থে খাটছি, আমি জনতার সেবায়, অবশ্যই জনতার সেবায় আমি আছি, কিন্তু আমার কোনো ফেম পাওয়ার লোভ নেই। আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সততার দিক থেকে। কারণ তুমি বলছো যারা ভূতের স্বামী বিবেকানন্দ কি আজকে ফেম পাইনি? একদম। কিন্তু তুমি সততা কতজন চেনে, গোটা পৃথিবীর লোক চেনে ভাই। কিন্তু এখানে আমি তোমার সাথে তর্ক করবো। তুমি যে এই যে সততা বলছো, সেখান দাঁড়িয়ে যে তোমার সততা মানে তুমি মানে উল্টো পথে হেঁটে সেটা করছো। যে মানুষগুলো ভূতকে বিশ্বাস করছে, ঘোরাতে হবে, সমাজ বদলাবে রিপন একদিন। এটা কিন্তু লয়াল বেঙ্গল পারবে না, আমার বিশ্বাস পারবে না। আমার বিশ্বাস লয়াল বেঙ্গল এটা পারবে না, ততদিন হয়তো আমি বাঁচবও না। এটা আজকের জিনিস নয়, এটা যুগ যুগান্তরের জিনিস। আমার এই জীবন ইতিহাসে আর কয়েকটা ইউটিউবের ভিডিও বানিয়ে আমি মানুষ চেঞ্জ করব? নো। কিন্তু আমি চাইছি আমাকে দেখে 10টার লোক হলেও একই চ্যানেল খুলুক, তারা গ্রো করুক সিস্টেমটাকে। লয়াল বেঙ্গল যতদিন আছে তো আছে, লয়াল বেঙ্গলকে দেখে এগোক তারা, বাকিরা এরকম কন্টেন্টের চ্যানেল খুলুক। তাদের দেখে বাকি 200 জন বই লিখুক ওটা নিয়ে, যে কিছু হয় না। সেই 200 জন রাইটারকে দেখে 2000টা মুভি বেরোক ওই নিয়ে, সিস্টেম বদলে যাবে কথা। এরকম তো কোনো দিন আসবে না যেটা আমি সিস্টেম বদলাতে চাই, আমি আমাকে মানে তোমাকে আমি বলছি ফেম করতে চাইছি। তুমি যেহেতু ফেম টাকা সবই ন্যাচারাল ওয়েতে তুমি নিজে চাও, সেক্ষেত্রে এরকম তো কোনো দিন আসবে না যেটা হচ্ছে তুমি ভূতের প্রমোশন করছো, মানে ভূত রিগার্ডিং গল্প করছো। আমি ভূতের প্রমোশন করব বলিনি তো, আমি তো চ্যালেঞ্জই এটা করেছিলাম, যেদিন আমার কাছে ভূত চলে আসবে বা ভূত ধরা পড়ে যাবে, এরকম কোনো কিছু ধরা পড়ে যাবে, আমি চ্যানেলই ছেড়ে দেবো বলেছি। তারপর তো ভিডিও বানানোর কোনো প্রশ্নই আসে না। যে জায়গাগুলোতে গিয়ে যারা ভূত উপলব্ধি করেছে বা যারা অশরীর উপলব্ধি করেছে তাদের কথা আমি যাচ্ছি না, কিন্তু আমাদের ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে ভূতকে ফিল করেছে, সেগুলো হয়তো অন রেকর্ড আছে যে হ্যাঁ ভাই আমার ফিল হচ্ছে বা কিছু দেখেছে। সেগুলো অনেক চ্যানেল আছে বলে না? পাকিস্তানের মোস্টলি একটা চ্যানেলকে আমি দেখেছিলাম যেখানে ভূত দেখাচ্ছে ক্যামেরায়। আচ্ছা, এটা আমাদের ফেক লেগেছে। আমি দেবো না, তুমি দাও দয়া করে। একটা উত্তর, একটা প্রশ্ন নিজে করো আর একটা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দাও। এগুলো দিতে হয় না, শোনো না, জটিল হলে আমি উত্তর দিয়ে দেবো। আমাদের মনে হয় যে ওটা ফেক হচ্ছে, মানে মনে হয়, এরপর কিন্তু 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 যাই না সেটা ক্যামেরা ভার্সন কিনা বা কিছু, অনেক মানুষ সেটাকে বিশ্বাস করে, তার কমেন্ট বা তার এই পড়ে এর মধ্যে কোনো রকম সত্যতা থাকে। আমাদের ডেফিনেটলি কিছু জায়গায় মনে হয় যে পুরো ফেক, কিছু জায়গায় এত সুন্দর ডিসক্রাইব হয় না যে তুমি বলে সত্যতা গায়ে মানে জড়িয়ে থাকা। তুমি যদি মানে প্রেজেন্টেশনটা খুব সেইভাবে দেয়, মানুষ অনেক সময় মানতে বাধ্য হয়, তো ভুলের কিছু নেই। সেটা কি সবটাই ফেক থাকে না? সবটাই ফেক থাকে। আমি যদি এই কনভারসেশনটা এক বাক্যে যদি আমি এন্ড করে দিই, তাহলে হ্যাঁ ভাই সবটাই ফেক, আমি এটাকে নিয়ে ফেনালাম না, দরকার নেই এরকম। এটা কোনো প্রশ্নই হলো না রিপন। আমি যেন একবারই এক কথা উত্তর দিলাম, এটা ফেক, সবটাই ফেক। যার ভাবনা তার কাছে, কাকে বিশ্বাস করবে কাকে করবে না, কে পজিটিভ এনার্জি করবে নেগেটিভ আলাদা কথা। তোমার এই 5 বছরের যে অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে তুমি মানুষকে কি বার্তা দিতে পারো বা দিতে চাইবে? তোমার এই প্রথম কথাটা তুলে আমি বলি একটা কথা। আজকে যদি বলে একটু বিপ করে দেবে, হ্যাঁ একটু রতে নামছি, নাহলে আজকাল মানুষ না সোজা সাধু ভাষায় বোঝে না। আজকে আমি যদি বলি যে দেখো ভাই, যার চয়েস যেরকম, ও ভালো পড়াশোনা করে ব্যাংকে চাকরি করছে, ও ভদ্র, হ্যাঁ, তো ওই ছেলেটা খারাপ, একটা মেয়েকে রেপ করতেই পারে, ইটস হার চয়েস। এরকম কি বলবো? এটা কি ন্যায্য যুক্তিযুক্ত? সুতরাং ও ভূত মানছে, যার ভাবনা, এই যার ভাবনা করে না অন্যায়টাকে দাবি দেওয়া যায় না, এটা অন্যায়। আজকে তুমি বলো, আজকে এই যে জিনিসগুলো চলছে আজ অবধি হয়তো ক্ষতিটা কার?
কুসংস্কার কত বড় বিপদ হানছে আজও অবধি ভাই। না, হয় না, রিসেন্ট খবর আছে, হয় গুজরাটের রিসেন্ট খবর আছে। তো আজকে যে নরবলি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে, এটা কি ঠিক? ঠিক না। ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, ঠিক? ঠিক না। তাহলে এগুলো হচ্ছে কোথা থেকে? এর সোর্স কোথায়? আগে সোর্স খুঁজে বার করো। কেউ না কেউ তো এই মন্ত্রগুলো পড়ানো হয়েছে মানুষকে যে ওটা ডাইনি, ওকে কালা জাদু করা হয়েছে। এখনও অবধি কালা জাদু শুনতে হয়, এখনও অবধি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। ভাই আজকে যদি কালা জাদু করে লোককে মেরে ফেলা যেত না রিপন, বর্ডারে ডিফেন্স থাকতো না, পাকিস্তান আর ইন্ডিয়াতে কালা জাদু দিয়ে লড়াই চলতো। আর কালা জাদুতে কাউকে খুন করা তো আরও সহজ, প্রুফ থাকে না, এভিডেন্স থাকে না, মেরে দাও, তাই না? তুমি বলো। একদম। হ্যাঁ, হয়তো সামান্যতম কোনো কিছু এফেক্ট থাকে, কিন্তু সেটা মন্ত্রের নয়, সেটা হয়তো কোনো কেমিক্যাল জাতীয় গ্যাস বা কিছু পাউডার স্প্রে মেরে দিল বা কিছু মিশিয়ে খাওয়াচ্ছে। দেখবে জল পড়া খাওয়ায়, দেখেছো? ওর মধ্যে কেমিক্যাল মেশানো থাকে, আই থিঙ্ক। আমি তো খাওয়াই না কাউকে, খাওয়াবে কেন? তুমি দূর থেকে মারো, ক্ষমতা থাকে তোমাকে। আমি তো চ্যালেঞ্জ করেছি ওপেন, নাম কুষ্টি সব দিয়ে দেবো, মেরে দিবি, অ্যামাউন্টটা বলে দিবি, আগের থেকে ফিক্সড করে রাখবো তোর জন্য, চ্যালেঞ্জ। শুনেছিলে ভিডিওটা তুমি? কিন্তু দূর থেকে মারতে হবে, আমি তো কাছে যাব না। কালা জাদুর পাওয়ার আছে দূর থেকে মারার। তুই পুতুলের গায়ে পিন ফোটা, তুই আমার চুল নিয়ে যা ইচ্ছে কর তুই, কিন্তু দূর থেকে মারতে হবে, আমি কাছে যাব না। কাছে গেলে তো তুমি নর্মালভাবে মেরে দিতে পারিস আমাকে, দিয়ে বলে একে কালা জাদু করে মেরে দিয়েছি। কিছু একটা খাই দিলি যে মন্ত্রপুত জল, ওর জলের মধ্যে বিষ মেশানো আছে। কাছে নয়, প্র্যাকটিক্যালি তো আমি সশরীরে যাবো না, তোকে মন্ত্র বলে মারতে হবে আমাকে। এটাই হচ্ছে আমি। এই যে যার বিশ্বাস যার কাছে জিনিসটা, এটা ত্যাগ করা উচিত। সবাইকে একটা জায়গায় বিশ্বাস করা উচিত, সবার সৎ হওয়া উচিত। মানে সৎ বলতে আমি ওই সেন্সে বলছি, ধরো চোর ডাকাত খুনি মার্ডারার পিস্ট সবাই যদি বলে যার আমার আমার জীবিকা আমার স্বভাব আমার কাছে, কেমন লাগবে শুনতে কথাটা? আমরা তো অপরাধ মুক্ত দেশ গড়তে চাই, অপরাধ মুক্ত সমাজ গড়তে চাই। তাহলে আজকে যদি ও মুখ বলে ভাই আমি মানে আমি ভূত দেখাচ্ছি, আমার চ্যানেল আমার কাছে, আমার অডিয়েন্স আমার কাছে, তুই তোর মতো ইউটিউব চ্যানেল চালা না, অদ্ভুত ব্যাপার। এবার যার বিশ্বাস যার কাছে, একদম। ওকে, এই জিনিসটাই, এই কনসেপ্ট ধারণাটার মধ্যেই ভুল আছে। এটা আমাদের চেঞ্জ করে ঠিকঠাক জায়গায় আসতে হবে। আগে দেখতে হবে আমার যে বিশ্বাস সেটা ঠিক কিনা। একদমই তাই। ঠিক আছে, এবার আমার যদি মনে হয় যে আমি চুরি করছি ওটাই আমার কাছে ঠিক, আমার বেশি টাকা আসছে, তাহলে তো এটা হতে পারে না, এটা তো নিয়ম নয়। একদম। সংবিধান তো সবার জন্য সমান শাস্তি লিখে গেছে, ওখানে তো সংবিধান দেখে না যে তোমার কোনটা জীবিকা, তোমার কোনটা অন্যায়, কীরকম ইয়ে, শুধু একবার দেখে না অন্যায়টা ছোটো না বড়, শাস্তি সেই একই মাপা থাকে, ঠিক। তোমাকে ছেড়ে দেবে না কিন্তু। সুতরাং তোমার তো এতটুকু বিচার করতে হবে যে এটা যেটা করছি ভাই অ্যাটলিস্ট বিচার করে করি, অ্যাটলিস্ট যেটা দেখছি সেটাকে মানি, না দেখে মানবো না, কোনো বই পড়ে এসে মানবো না, কোনো জায়গায় মুভি দেখে এসে ভয় পাবো না। আগে আমি নিজে দেখব, তারপর। এবার তুমি যদি গাজওয়ারি করে বলো না আমি দেখেছি, তাহলে তো আমার আর কিছু বলার নেই। ঠিক তাই। আজ তুমি নর্মাল একটা কথা ভাবো রিপন, আজকে যারা মানে এই পডকাস্টের চ্যানেলগুলোই ধরো, কিছু মনে করো না, পডকাস্টের চ্যানেলগুলি ধরো, এত মানুষ আসছে, তারা মাসে 30 দিনে 30খানা এপিসোড, বড় বড় এমনও চ্যানেল আছে 30 দিনে 30খানা এপিসোড দেয়, রোজ দেয়, এরকমও পডকাস্ট বাইরের চ্যানেলগুলো আছে হিন্দির। তো তাদের কাছে 30 দিনে 30টা লোক এসে বলে যাচ্ছে যে এত মানে নাটকীয় বড় বড় 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্ট, তাহলে তোমার স্বাভাবিক একটা জিনিস মনে হচ্ছে না, 30 দিনে 30টা লোক এসে যদি বলে গল্প শুনিয়ে যেতে পারে তাদেরকে কনস্ট্যান্টলি, এবং তারা লোক পেয়েও যাচ্ছে গল্প শোনানোর, তাহলে আজকে আমরা যে 5 বছর ঘুরছি, আমাদের চ্যানেলে যে 200খানা ভিডিও, আমরা একটা তো দেখতে পেলাম না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ভাই। নাকি দেখেও মানে কাট করে দিলাম সিনটা। আমাদের ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আনকাট হয়, দেখবে ভালো করে, কাটের কোনো জায়গায় থাকে না, ডাইরেক্ট ঢুকি 20-25 মিনিট দাঁড়াই বেরিয়ে চলে আসি, আমরা কোনো জায়গায় কাট নিই না। তোমরা যখন ম্যাক্সিমাম যাও তখন হয়তো ভূত রেস্ট নেয়, দেখেই হয়তো পালিয়ে যায়, ওগুলো আমি ইয়ার কি মারি, অ্যাকচুয়াল হয় না এই জিনিস, কেউ কাউকে দেখে পালায় না, হয়ই না রিপন। এমন কোনো জায়গায় হয়েছে যেখানে কি তোমার মন কোনো সময় হালকা চমকেছে যে হয়তো মেবি নট, এরকম যদি সিচুয়েশন? চমকায়নি, আওয়াজ টাওয়াজ পেয়েছি, যেমন হচ্ছে স্কুলে একটা সেই বাবা ডাক এসেছিল, মনে আছে? বলো, সবাইকে বলো না। এর আগেও তোমার ওখানে বলেছিলাম, আগেরটায় বলো, আবারও আরো বলছি, বলো। আমি একটা স্কুলে বর্ধমানে আমাদের একটা ফ্যামিলিটা স্কুলে অনেক গেছিলাম। বড়, মানে হুম, আমাদের ভালোবাসা মানুষ অনেকটা বেশি, তাই এখন যারা নতুন আছে তাদের Congratulations. থ্যাংক ইউ। তাই যারা নতুন আছে তো- তাদেরও বলো।
এবার ব্যাপার হচ্ছে তোমার একটা স্কুলে আমি কভার করতে গেছিলাম, তো সেখানে না কিছু শব্দ আসে ভুলভাল, জানো তো, স্কুলটাতে ঢুকলেই খুটখাট দুমদাম করে শব্দ আসে। ইনফ্যাক্ট ওই একটা বাবা ডাকও এসেছিল, ঠিক আছে, বাচ্চা মেয়ের। আর এই স্কুলটাতে একটা বাচ্চা মেয়েরই ইনসিডেন্ট আছে, ঠিক আছে, যার জন্য স্কুলটা বন্ধ হয়। তো এবার যদি আমি বাবা ডাকটা শুনে চমকে যাই, ওইখানে আমাকে লজিক খাটাতে হবে না, বাবা ডাকটা কোথা থেকে আসতে পারে, পাশেই বাইপাস NH যাচ্ছে, এবার ওখান থেকে হতেই পারে কোনো বাচ্চা মেয়ে যাচ্ছিল, তার বাবারই স্কুটিতে চেপে বা গাড়িতে চেপে সেই সময় চেঁচিয়ে উঠেছে বাবা বলে, আর এখান থেকে আমরা শুনি। সব থেকে বড় কারণ হচ্ছে ক্যামেরাতে ওই আওয়াজটা ইকো হয়নি, আর আমাদের ওইখানে আমাদের প্রতিটা কথাবার্তা সব কিছু ইকো হচ্ছিলো, ফাঁকা তো, কিন্তু যে বাবা ডাকটা এসছে সেটা ইকোওয়ালা নয়। আমি ওইটাই দেখেছিলাম, রুমের ভেতর থেকে বাবা ডাক আসেনি, বাইরে থেকেই এসছে। কিন্তু এবার যদি ওটা শুনে ভয় পেয়ে যাই। আচ্ছা রিপন, আমি একটা তোমাকে নর্মাল কথা জিজ্ঞেস করি, খুব নর্মালভাবে এক কথায় উত্তর দেবে, ভূতকে ভয় আমরা কেন পাই? এক কথা উত্তর দিতে পারবে? অশরীরী বলে, মানে চোখে না, দেখতে পাই না বলে, ভয় দেখতে কেন পাই না পাও? বলে, দেখতে পাই না ভয় বলে, কেন পাও? দেখতে পাই না বলে। দেখতে পাই না বলে তুমি ভয় পেয়ে যাবে? আচ্ছা, আরও সহজ করে দিই প্রশ্নটা। ভূত কি মনে হয় কী করে দিতে পারবে আমাদেরকে? দেখো আমরা একটা মানে তুমি ধরো তোমার কথার রোস্টটা আমি বলছি, বেসিক্যালি আমরা যে জিনিসটা দেখতে পাই না, হুম যার ব্যাপারে আমরা হয়তো উপলব্ধি হয়, হুম তাদেরই আমরা ভয় পাই বেসিক্যালি। মানে অবভিয়াসলি তোমার এক এটাতে কথায়। আমি হ্যাঁ, এক প্রকার আমি ইয়ে করে দিচ্ছি না, কিন্তু এই অদেখা জিনিসটাকে যখন তুমি বিশ্বাসই করতে চাইবে না, তখন তখনই ভয় লাগবে না, তখনই লাইফ ব্যাস, থেকে মুক্তি, তখন তো ভয় লাগবে না। তখনই মুক্তি আসে। হ্যাঁ, একদম তাই। যদি এটাই আমি হচ্ছে ভাবি যে মুক্তির বাণী। অশরীর আমার আমার তার না, তার এগেনস্টে আমার উপলব্ধি আছে না, তার এগেনস্টে আমার কোনো রকম মানে স্পর্শকাতর আছে, মানে আমার টাচ আছে, আমি তোমার ভয় লাগবে নর্মাল না। যে কোয়েশ্চেনটা তোমাকে করতে যাচ্ছিলাম, ধরো আমি মেন্টার, এখন আমি তোমাকে প্রশ্ন করছি, একদম করো। আমরা ভূতকে ভয় কেন পাই? আচ্ছা তুমি এক বাক্যেই দাও, এক শব্দে দিতে হবে না। হ্যাঁ, আমি ওই যে বললাম যে যাদের আমি, যেহেতু আমরা দেখতে পাই না, হ্যাঁ, দেখতে পাই না তো কি মনে হয় সে কি করে দেবে আমার এসে? কি করতে পারে সে আমার এসে? এইটা তো দাদা আমি জানি না। নর্মালভাবে সে আমাকে মেরে দিতে পারে, আমার ক্ষতি করতে পারে, এগুলোই তো পাও। হ্যাঁ, মেবি নাহলে তাই তো হবে। ভয় তো কোনো কেউই পায় না। মেবি মৃত্যু তাই, ভয়টাই হচ্ছে মেন ভয়। একদম। যে কোনো, তুমি একজনের গাড়িতে চেপে যাচ্ছ, সে স্পিডে গাড়ি চালালেও তোমার ভয় লাগবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ফোবিয়া থাকে যেগুলো। এবার ভূতে ফোবিয়া কেন থাকে? হয়তো ভূতটা এসে আমাকে গলা টিপে মেরে দিতে পারে, তার সিকোয়েন্স জন্মায় ওই পুরোনো মুভি টুভি, গ্রন্থ, এগুলো পড়ে, গল্পের বই এগুলো পড়ে সেই সিকোয়েন্সটা থট জন্মে যায় সাবকনসিয়াস মাইন্ডে। তো তোমারও সেই জিনিসটা হতে পারে যে ভূত এসে আমাকে মেরে দিতে পারে। তাহলে স্বাভাবিক একটা কথা তোমাকে বোঝাই আমি, যে মেয়েটা আত্মহত্যা করে মারা যাচ্ছে ওই বাড়িতে, দেন ওটা হন্টেড হাউস হয়ে যাচ্ছে, আত্মহত্যা না সরি বলি, ধরো খুন হয়েছে, তো যে মেয়েটা খুন হয়ে মারা গেল, তার খুনিগুলো আজ অব্দি জীবিত ঘুরে বেড়াচ্ছে, শাস্তি পায়নি। তুমি ওই বাড়িতে যাচ্ছ, তোমাকে মেরে ফেলবে? তুমি তো খুন করনি তাকে, লজিক আছে কথায়, তাই না? একদম। তাহলে তুমি তো কিছুই করনি, তার খুনিদের মারতে পারলো না, তোমাকে মেরে দেবে? মানে তুমি আমাকে বলো না, তার কারণ আমি একটা কথা বলি। আমি যদি পজিটিভ এনার্জি বিশ্বাস করি ভীষণ পরিমাণে, ভূতের কোনো ইনসিডেন্ট আমার জীবনে আজ পর্যন্ত ঘটেনি। আমার মনে হয় না আমার জীবনে না, আমি তো ভূত নিয়েই তো বলছি। না, আমি বলছি ওটা যে আমার জীবনে কোনোদিন ঘটেনি। হুম আমার বিশ্বাস এটা হয়তো আমার জীবনে ঘটবেও না, হুম ওই যে বিশ্বাস সবটাই। হুম। তাই তুমি আমি আমি আমার উপলব্ধি সেটা বললাম, তুমি আমি তোমার তোমাকে বলছি না তো, আমি তো দর্শককে বলছি, তোমার ভেতর থেকে তো আমি দর্শককে একদম রিপ্রেজেন্ট করছি, একদম বলো। তাই না? তো আমি কি ক্যামেরার সঙ্গে কথা বলবো ওদিকে তাকিয়ে? তুমি তো দর্শক হয়ে আমাকে প্রশ্নগুলো একদম, করছো। একদম। মানে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম। নেক্সট। আচ্ছা, দেখো আমাদের বিটিএস শুনতে খুব ভালো লাগে, মানে সবারই বিটিএস দেখতে খুব ভালো লাগে, বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে। আমরা এখন নতুন নতুন করে মুভিরও বিটিএস হচ্ছে আর কি। তাই তোমার এপিসোডের বিটিএসগুলো এখন আমাদের চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। তার একটা বিটিএস এখন শেয়ার করো, সেটা হচ্ছে শক্তিগড়ের যে ভৌতিক রাস্তার ঘটনা, যেটা খুব ভাইরাল হয়েছিল এবং কয়েকটা নিউজ চ্যানেল, লোকাল কয়েকটা নিউজ চ্যানেলও মোস্ট প্রবলি কভার করেছিল। কেমন মজার ছিল? ওই এক কথায় বলতে গেলে গেলাম, শ্যুট করলাম, চলে এলাম, কিছুই পেলাম না, শেষ, খেল খতম। সাধারণ বক্তব্য তো আমাদের এটাই থাকে এক কথায়। তুমি চিন্তা করো, থানার একটা সিসিটিভি ফুটেজ লিকেজ হয়েছে, মানে লিক হয়েছে আর কি, হয়তো কোনো ভেতরকার লোকই লিক করেছে, কারণ পুলিশের থানা থেকে তো কোনো আর সাধারণ পাবলিক গিয়ে সেটা লিক করে দেবে না, সেটা নিশ্চয়ই কোনো সিভিকে লিক করেছে বা পুলিশেরই কেউ নেটে ছেড়ে দিয়েছে, তবে না সাধারণ পাবলিকের কাছে ঘটনাটা এলো। তুমি চিন্তা করো আজকের দিনে
এরকম মানে একটা ভোরবেলায় মানুষ পায়খানাও করতে যেতে পারবে না, তাই তাকেও সিসিটিভিতে তুলে দেখিয়ে দেবে যে ভোরবেলায় যাচ্ছে, দেখ ভূতে অশরীরী হেঁটে বেড়াচ্ছে রাস্তায়, পরিষ্কার বোঝা যাচ্ছে লোকটা মাঠে যাচ্ছে কাজ করতে। হ্যাঁ, তখন খুব জোর হলে কটা বাজে, ভোর হচ্ছে হয়তো 4টে, হয়তো অন্ধকার, তখন ধুতি পরে যাচ্ছে খালি পায়ে, গ্রামের লোক যেরকম হয় আর কি, স্যান্ডো গেঞ্জি পরে পরিষ্কার। আর সিসিটিভি ক্যামেরাটার মধ্যে একটু গ্লিচ ছিল, যেন ভালো করে আশা করি অযত্নে পড়ে থাকে, বৃষ্টিতে জলেতে ভিজে। অনেক সময় ক্যামেরায় দেখা যায় যে মানুষটা খানিকটা আবছা হয়ে গেল, আবার খানিকটা দূরে আসার পর আবার স্পষ্ট হয়ে গেলো, এগুলো ক্যামেরা গ্লিচ, ওগুলো আর কিছুই না। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষটা নর্মাল হেঁটে পার হয়ে গেল, ওইটা স্প্রেড হয়ে গেছে, এই জায়গাটায় ভূত আছে। ইনফ্যাক্ট আমি লোকাল লোকের সাথেও কথা বলেছি ওখানে, আমি তাদেরকে ডেকে এটা বলছি, আপনাদের এই যে জিনিসগুলো স্প্রেড হচ্ছে আপনারা কিছু বলেন না কেন? তারা তখন বলছে কি বলবো, এটা তো হন্টেড প্লেসই, আমরা নিজেরাই তো ভয় পাই, আর এটা সত্যি। ঠিক আছে দাদা, আমরা আসছি। আমি তাদেরকে বলতে গেলাম যে এখানে রিউমার ছড়াচ্ছে যারা, এই রিউমারটা বন্ধ হওয়া দরকার ইমিডিয়েট। তারা বলছে এটা রিউমার নয়, এটা সত্যি। এবার তুমি বলো, তুমি কাকে বোঝাবে? এবার তুমি বোঝাতে পারবে? এই হচ্ছে কেস। আমরা তো নর্মাল গেলাম, ছিলাম ওখানে, রাতে থাকলাম বলতে নর্মাল ন্যাচারালি ওটা আমাদের পক্ষে। দেখো সারা রাত জেগে তো আর ইনভেস্টিগেশন করা সম্ভব নয়, কারণ দেখো কমেন্টে পাবলিক অনেক কিছু বলবে, দাদা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ভূত পাওয়া যায় না, থাকতে হলে সারা রাত থাকো। 1 ঘন্টা থেকে প্রেম হয়ে যায় ভাই একটা মেয়ের সাথে পার্কে, কতক্ষণ লাগে ভাই একজনের সাথে জীবন কাটাতে? ভূত হয়তো তোমাকে ভালোবাসেনি। 1 ঘন্টা লাগে যে কোনো কাজ করতে, ভূত 1 ঘন্টা লাগে বই আরে পড়তে। ভূত হয়তো তোমার প্রেমে পড়েনি। এবার বলবে যদি সারা রাত থাকার প্ল্যানিং করি, তাহলে 1 বছর থাকো ওই হন্টেড হাউসে, সম্ভব? পসিবল না। পাবলিকের ডিমান্ড মতনই। আমরা যে জায়গায় যাই না, 10-12 মিনিটের জন্য ভিডিও করে দেখা কেউ, যে জায়গার মানে আমি তো বরাবরই বলি, তুই বলো না পুরো লিগেল অথেন্টিকেটেড জায়গা, এএসআইয়ের আন্ডারে থাকা জায়গা আমরা ঢুকে গেছি রাত বিরেতে। আজ কলকাতা ন্যাশনাল লাইব্রেরি কোনো ভিডিও নেই, গোটা গুগলে কোনো ছবি নেই রাতের, একটা ছবি বার করে দেখাক। যে জায়গায় আমরা মানে বিকেল 5টার পর তুমি একটা সেলফি তুলতে পারবে না রিপন, ভেতরে গিয়ে একটা সেলফি তুলে দেখি হতো বিকেল 5টার পর ভেতরে ঢুকে। কলকাতা লাইব্রেরি সেই জায়গায় টিএলবি রাত 11টায় ঢুকছে সিনার ঠানকে, কি আর ওই একটাই জায়গায় মানে আজও অবধি কোনো ট্রেস নেই, রাতের কোনো ভিডিও লিকেজ নেই, শুধু আমাদের আছে। কেননা আমরা সৎ পথে চলি। আমরা ওখানে গিয়ে দেখিয়েছি ন্যাশনাল লাইব্রেরি এত মানে তোমার এত কী বলে ওটাকে, আরে হেরিটেজ, তো এত বড় একটা হেরিটেজ, এটাকে বদনাম করো না কাইন্ডলি। কলকাতার নাম্বার 1 হন্টেড প্লেস ওটা। তো কী আছে ভাই, আমরা তো রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি এখানে। যাদের ভূতে ধরে, অনেক মানুষ তো ভূতে ধরে কথাটা শোনা যায়, হুম, তাদের সাথে কোনদিন কথা বলেছো? কথা বলার সুযোগ হয়নি, তবে হলে আমি তোমাকে এর বিস্তারিত দিয়ে দেবো, কারণ আমি তো একা যাবো না, সাথে একজন ডাক্তার নিয়ে যাবো। একদম, মানে তুমি তোমরা এই ব্যাপার নিয়ে তোমরা কাজ করো, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই একটা জায়গা কভার করা তোমাদের খুব দরকার। বাঁকুড়ায় একটা ঘটনা ঘটেছিল এরকম, বলি, ভূতেই ধরেছিল মেয়েটাকে। ভিডিওটা তোমাকে আমি অফ ক্যামেরা দিয়ে দেবো, তুমি পারলে 2টো সিন এখানে সাইডে লাগিয়ে দিও, আমি খুঁজবো আগে ভিডিওটা আছে কিনা, কারণ অনেক দিন আগে দেখেছিলাম। তো বাঁকুড়া একটা মেয়েকে ভূতে ধরেছিল, তখন আমার কাছে খবর আসে, লিঙ্ক আসে, দাদা তুমি তাড়াতাড়ি যাও বাঁকুড়া। এবার আমি তখন একটু প্রবলেমে ফেসে গেছিলাম, বুঝলো তো। আমি তখন বাঁকুড়া বিজ্ঞান মঞ্চে ফোন করি, কারণ আমার ওয়েস্ট বেঙ্গলে সব চারিদিকে বিজ্ঞান মঞ্চের সাথে মোটামুটি টাইপ আছে, সবাই আমাকে চেনে। আমি ফোন করি, আমি বললাম আমি যেতে পারছি না এরকম, আপনারা একটু দেখুন তো ব্যাপারটা কী। তো ওরা যায়, শেষকালে শোনা গেল মেয়েটার নাকি ওটা রোগ, ঠিক আছে, এবং ইচ্ছাকৃত রোগ, বদমাইশি। এই তোমার কথা শুনে আমার মনে পড়লো, দিয়ে ওটাকে ধরে মানসিক হাসপাতালে দিয়ে দিয়েছে। ঠিক ঠিক এগুলো ভূতে ধরার নয়। না, সেম আমার একটা ঘটনা মনে পড়লো তোমার, আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে 2 দিন আগে রিপন আমি একটা ছোট্ট কথা বলি, না কেটে। আমাকে একজন বলছে, তাহলে দাদা একটা সুস্থ মানুষের পক্ষে 1 ঘড়া জল কি দাঁতে করে বয়ে নিয়ে যাওয়া সম্ভব? ভ্যালিড পয়েন্ট, তুমি পারবে না, কিন্তু চেষ্টা করো পারবে, চেষ্টা করো পারবে। দাঁতে করে ইয়ারবাস বয়ে নিয়ে যাওয়ার রেকর্ড আছে, ওয়ার্ল্ড রেকর্ড, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। সে দাঁতে করে টেনেছে একটা গোটা ইয়ারবাসকে, ছোটোখাটো যদিও, ওজনটা তো কম নয়। সে যখন হিলিয়ে দিয়েছে এখান থেকে অতটুকু, কতটা নিয়ে গেছে একটা দাঁতে টেনে, তাহলে সে ঘোড়া এমন কি ভাই মানুষের কাছে, তার তো ওজন নিতান্ত। সে যদি সাইকো হয়, সে যদি মেন্টাল হেলথে না থাকে, সে দাঁতে করে ঘোড়া কেন, তোমাকেও তুলে নেবে, তোমাকে চিবিয়ে খেয়ে নেবে সামনে। এটা ঠিক, ওই যেটা বলতে যাচ্ছিলাম, এগুলো সাইকো আর কিছুই না।
ভূতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাইকো বা ইচ্ছাকৃত করা, তুমি যেটা বললে। ডিটেলে জানতে চাও না? আমার পড়াশোনা নেই এই ব্যাপারে। না, আমি রিসেন্ট একটা ঘটনা বলছিলাম, রিসেন্ট আমার দেখা একটা ভিডিওটা অনলাইনে এখনও আছে। সেটা হচ্ছে কলকাতার কোনো একজন হোমিওপ্যাথি ডাক্তার, ওই বয়স্ক, ওনার ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিল। গ্রাম থেকে ওনার ওই মেয়েটার বাবা এসেছেন ওনাকে দেখাতেন। এবার যখন ডাক্তারটা দেখাতে গেল তখন না ও সেই মনে হলো বুদ্ধ দলে মানে বিচ্ছি বিহেভ করছে, মানে মারতে যাচ্ছি, এই ছেড়ে দে আমাকে, মানে ভিডিওটা আশা করি অনেকেই দেখেছে এবং বেশ রিচ। ডাক্তার দুটো চড় মারল তারাম করে। হ্যাঁ দেখেছি, মনে পড়লে। বলে তুই বল তো কি হয়েছে সত্যি। তখন বলছে ওই কার সাথে কি ভাব ভালোবাসা ছিল নাকি না জোর করে বিয়ে দিয়েছে, জোর করে বিয়ে দিয়েছে। প্রথমে চর ছাপড় না রিসেন্টলি ও যেভাবে মানে পুরো দেখালো না, আমি না প্রথম বুদ্ধ ধরেছে এইভাবে, মানে আমার মনে হলো বুদ্ধ ধরে মানুষ যেমন বিহেভ করে আমি পুরো দেখলাম, আমি খুব গভীরভাবে মানে মনোযোগ দিয়ে দেখছি। তার ডাক্তারবাবু আমি না, আর ওই চ্যানেল ওই পেজটা আমি প্রথমবার মতো দেখছি, আমার ফিডে এলো প্রথমবার মতো দেখেছি। এবার আমি জানি না ডাক্তারবাবু কে বা কী নাম, আমি বললাম বুদ্ধদার কোনো ছবি মানে বা ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে যখন পুরোটা দেখছি তখন ডাক্তারবাবু এই তোর কী হয়েছে বল, তোর ভিতরে কি প্রবলেম আছে বল। দিয়ে চড় থাপ্পড় দেওয়ার পরে তার মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে বলছে আমাকে জোর করে বিয়ে দিয়েছিল, ওই বাড়িতে আমাকে শারীরিকভাবে প্রচুর অত্যাচার করেছে, আমি ডাক্তারবাবু পড়তে চাই, আমাকে বাড়ি থেকেও সাপোর্ট করছে না, আমাকে বাড়ি থেকেও ভালোবাসে না, আমি এর জন্য আমি মানসিকভাবে খুব অস্থির হয়ে আছি। তো মেয়েটা বলে, পরে উনি ওই ডাক্তারবাবু মেয়েটার পড়ার দায়িত্ব নেয় এবং খুব কেয়ারফুলি পরে ডিল করে ব্যাপারটা। যদিও ওর বাবাকে খুব কড়া ডাক্তারবাবু কথা বলেছে যে ওটার জন্য হচ্ছে। এবার এগুলো যদি ধরো আমি পুরো ভিডিওটা না দেখতাম বা ডাক্তারবাবু জায়গায় অন্য কেউ হলে মেয়েটা তো বলতো না সত্যি কথা, তো জানতো হয়তো ভূতে ধরছে না শারীরিক কোনো, তার আগে ওই মেয়েটাকে ওঝা বা বাকি আদার্স লোকজনকে দেখিয়েছে এবং সেই সব জায়গায় ট্রিটমেন্ট হয়েছে। এবং ডাক্তারবাবু বলছে যে আমি যদি এটা না ধরতে পারতাম, তোমরা এসে বললে যে মেয়েটা ভয় পেয়েছে কোথায় বা কিছু, আমি তার জন্য ওকে ওষুধ দিচ্ছি, তো ওষুধটাই পুরো ডিফারেন্স, আমি ওকে কী দেবো। এরকম ঘটনা ঘটছে। তো ওভারঅল বিষয়টা হচ্ছে যে যাকে বিশ্বাস করো, ভূতকে মানো, ভগবানকে মানো, যাকেই মানো, অ্যাটলিস্ট তোমার জন্য অন্য কারো ক্ষতি না হলেই হলো। একদম। এবং চেষ্টা করো সেটা অ্যাজ পার বোঝার যে আদৌ ব্যাপারটা হতেই পারে। অনেক রকম সমস্যা মানে আমাদের এই পৃথিবীতে না মানে মানে কী বলবো, রহস্যে ভরা। অনেকের সাথে অনেক কিছু ঘটতে পারে, অনেকের সাথে অনেক কিছু নাও ঘটতে পারে, বাট যাদের সাথে ঘটছে তাদের কথা শুনে তুমি বিশ্বাস করার আগে তুমি একবার ব্যাপারটাকে দেখো যে আদৌ ঘটনাটা ঘটছে কি। রিপন, এটা কিন্তু এত সহজে থামবে না। না, এটা থামা জিনিস নয় তো, কারণ এটার সোর্সটা ভয়ঙ্কর জায়গায় আছে। সোশ্যাল মিডিয়ার সময় মানে ক্রেজটা আরও বেশি বেড়েছে। না, ক্রেজ তো সোশ্যাল মিডিয়া আগের থেকেই ছিল, অন্যায় জিনিস আগেই ছিল, সোশ্যাল মিডিয়ার জন্য ছড়াচ্ছে এই যা। হ্যাঁ ওইটাই, মানে বরঞ্চ সোশ্যাল মিডিয়ার জন্য জিনিস কমেছে। না মানে তুমি, তোমার ভয় লাগছে তুমি সংখ্যাটায় বেশি শুনছো বলে, কিন্তু তুমি জানোই না আজকে কত রেপ কেস চাপা পড়ে থাকে, কেস করতে অবধি ভয় পায়, সেগুলো তো সামনে অবধি আসে না হয়তো। আজ থেকে 500-600 বছর আগে রাজাদের আমলে, ব্রিটিশ আমলে ধরো, আমাদের ইংরেজরা কম মেয়ে করেছে আমাদের, সেগুলো কোথায়? সেগুলো তো নিউজেই নেই, সেগুলো তো সোশ্যাল মিডিয়াতেই নেই। তখন মানে প্রতিদিন একটা করে মেয়ে তুলে নিয়ে যাওয়া হতো ঘর থেকে, কেউ কিছু বলার থাকতো না, বাধা দেওয়ার থাকতো না। আজকে তো বাধা দেওয়ার কেউ আছে, কমে গেছে রিপন, সংখ্যাটা অনেক, কিন্তু আগেকার দিনে আরো বেশি ছিল, কুসংস্কারটাও বেশি ছিল। আজ কমছে, আজ কমবে না কেন? আজ টিএলবি আছে তো, না কমতে হবে। তখন আওয়াজ তোলার কেউ ছিল না, আজ আওয়াজ তুলছে কেউ না কেউ, ছোট চ্যানেল হলেও সে তো তুলছে আওয়াজটা। বুঝলাম তোমার সারমর্ম, বুঝি আওয়াজ তুলতে, অডিয়েন্স বুঝে গেছে, আওয়াজ তুললে জিনিস নামতে বাধ্য। একদম। নেক্সট কি প্ল্যান আছে, কোথায় যাচ্ছ ভূত দেখতে? আপাতত কিছু নেই আপাতত, কিন্তু দেখছি আমার দক্ষিণ ভারতটা কমপ্লিট করার খুব ইচ্ছা আছে, কারণ অনেক কটা প্লেস আছে আমার, তো এদিকগুলো সবই প্রায় কমপ্লিট অলরেডি। দক্ষিণ ভারতে বেশ কিছু জায়গা আছে, যেমন হচ্ছে লাভাসা সিটি, পুনে। আমার তো হাইফাই ছাড়া, আমার তো আর নালার পাড়ে টিএলবি কোনোদিন শ্যুটই করেনি আজ অবধি, বাংলাদেশের চ্যানেলগুলোর মতো। টিএলবি সব রেপুটেটেড জায়গা। পুনেতে আছে লাভাসা সিটি, ডিমেলো হাউস গোয়া, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সুরাটের দিকে একটা বিচ আছে, ঠিক আছে, যেটাকে 2 মাস বিচ বলে। মুম্বাইতেও এরকম একটা আছে। তো এই সমস্ত জিনিসগুলো
প্লাস তোমার ভারতের যেটা মেন এন্ডিং পয়েন্ট, জানো তো ওটাও হন্টেড, ওটাও হন্টেড। আমার কাছে খবরগুলো নেই আর কি। লাস্ট পয়েন্ট যেটা কন্যাকুমারীর, আচ্ছা, যেখানে পর থেকে ভারত এন্ড হয়ে যায়, এরকম হন্টেড জায়গা প্রচুর আছে, খুঁজলে প্রচুর পাওয়া যাবে। এরকম অ্যাকচুয়ালি হন্টেড জায়গা সব থেকে বেশিই আছে, একদম অ্যাবান্ডেন্ট জায়গা মানেই তো আমরা হন্টেড বানিয়ে দিই। ঠিক ঠিক ঠিক। প্রীতম দা, তুমি এলে তৃতীয়বারের মতো আমাদের এই চ্যানেলে। যদিও তোমার ভালোবাসার মানুষরা চেয়েছে বলে তুমি এসেছো, নাহলে তো এমনি তো পাত্তা দাও না আমাদের, আলাদা কথা। তো যদি আবার চাই, আবার আসতে হবে। এবং যেহেতু তুমি আরও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করছো, বড় বড় জায়গা, তার বিটিএস বিহাইন্ড দ্য সিনের গল্প বলতে তো আমাদের এখানে আসতেই হবে। তো তার জন্য আগাম কংগ্রাচুলেশন ফর নিউ এপিসোড তোমার, নিউ এপিসোড, নেক্সট মিশন। নেক্সট মিশন। আর ভালো থাকো, সুস্থ থাকো। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে গ্রো করো। তোমার থ্যাংক ইউ। লাস্ট কয়েক মাসে দেখছি আরও চাই ভালো হোক, আরও চাই এগিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার থেকেও বড় হও। আমার একার কিছু না, আমার পুরো হ্যাঁ, ছেলে মেয়েগুলো, পুরো আমি team আমি বড় শুধু হোক এখানে ভাই। বসি। আচ্ছা, এই চ্যানেল কিন্তু আজকের চ্যানেল নয়, এই চ্যানেল মানে আমার জীবনে অনেকখানি জায়গা মানে জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি যেটা লাইফে ফার্স্ট টাইম হয় না, ফার্স্ট লাভ ভোলা যায় না। তো এই চ্যানেল হচ্ছে সেই চ্যানেল যে আমাকে ফার্স্ট পডকাস্টে ডাকে, এবং এই চ্যানেলে আমি ফার্স্ট পডকাস্ট অ্যাটেন্ড করি। তো তারপর আমি আরও অনেক চ্যানেল অ্যাটেন্ড করি, বাট এই এমন একটা স্টুডিও যেটাকে আমার কোনোদিন স্টুডিও বলে মনেই হয়নি আজ অব্দি, নিজের ঘর বলে মনে হয়। এটা আমি ওকেও বলেছি একদম। যে তোমার এখানে আসার পর থেকে আমার কোনো মানে কোনো কিছু মানে আলাদা রকম ফিল হয় না যে হ্যাঁ ভাই আমাদের ম্যানার্স মেনটেন করি। আমাদের ছেলেপেলেগুলো না সব ফ্রেন্ডলি, মানে আমরাও তাই। আচ্ছা, ওই জন্যই আর কি ব্যাপারটা। টিএলবি তো আরো ফ্র্যাঙ্ক, টিএলবি ফ্র্যাঙ্কনেস তুমি দেখেনি, সেই দাও, ব্যাক স্টুডিওতে দেখাচ্ছি। ও তোমার আলাদা লেভেলের। সেটাই বলছি, আরো বড় হও, একদম থ্যাংক গ্রো ইউ। করো, আর তুমিও সিলভারটা আরো ভালো তাড়াতাড়ি ভালো আনো। সব মহাদেবের কৃপায়। আর আমাকে মহাদেব খুশি রাখুক, আর তুমি নিজে নিজে খুশি থাকো, একদম। কারণ তুমি তো মহাদেবকে আর আসতে ঠিক আছে, বিপ 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 বিপ।